স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার। স্যার আপনার শরীর কেমন এখন? ওই ঠান্ডা এখনো আছে, পুরোপুরি সারে নাই। কিন্তু ঠান্ডার কাশিটা আছে আরকি। আচ্ছা। ঠিক। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। হ্যালো। আসসালামু আলাইকুম। ভালো আছি স্যার। জি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সরি মাঝখানে কয়েকদিন গ্যাপের জন্য। আজকে আপনাদের সম্ভবত গ্রুপে আজকে বা কালকে দিয়ে দিবে আমাদের নেক্সট ক্লাসগুলির শিডিউল, হ্যাঁ? আর আমরা করবো আর কি, ওই বৃহস্পতিবার একটা ক্লাস আয়োজন করে নিব। আর একটা ক্লাস সামনে শনিবার করব, করলে আমার ঈদের আগে ক্লাস শেষ হয়ে যাবে। আমরা ওই যে লাস্টের ছুটির মধ্যে যেতে যাচ্ছি না, যে অনেকে ছুটি আগে হয়ে গেল, রাস্তা বাড়িতে যাবেন, ঠিক আছে? এই জন্য ওইভাবে আমরা ক্লাসগুলিটা, গ্রুপে শিডিউলটা দিয়ে দিছে স্যার, গ্রুপে হ্যাঁ দিয়ে দিচ্ছি, ওইভাবে শেয়ার করছে। নিয়ে নিব, ঠিক আছে? তাহলে আজকে 9.1-এর দ্বিতীয় পার্টটা আর কি, হ্যাঁ 9.1-এর দ্বিতীয় পার্টটা আলোচনা। আর ওই কি বলে অনলাইনে যে সাফরমগুলো আমরা দেখাই নাই, ওগুলি আলোচনা করব। কারণ ওই দিন তো সবই শেষ করতে পারি না, ঠিক আছে? কি বলেন? এখন আমি ক্লাসে ঢোকার আগে আমি এই যে ইউজার আইডি পাসওয়ার্ডটা যে লগ ইন করে রাখছি, আমি তাহলে ডাইরেক্ট চলে গেলাম অনলাইনে। দেখেন, আমরা ওই দিন আলোচনা করছিলাম। তার ক্লাস কি রেকর্ডিং করা হচ্ছে না? ধন্যবাদ ভাই, হ্যাঁ ক্লাস শুরু করছি রেকর্ডিং করা। আমরা বলছিলাম অনলাইনে আপনারা দেখেন, বলছিলাম যে এখানে 9.1-এ মোট পার্ট আছে কতটা, 12টা। এর মধ্যে 4টা পার্টের দিকে কি বেশি গুরুত্ব দিতে বলছিলাম যারা নতুন তাদের জন্য। প্রথম হলো সাপ্লাই বা আউটপুট ট্যাক্স পার্ট 3, তারপর হলো পারচেজ বা ইনপুট ট্যাক্স পার্ট 4, পার্ট 5 ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, পার্ট 6 ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, তারপর শেষ করছিলাম। হ্যাঁ, এখন আপনারা বলেন যেহেতু মাঝখানে একটা গ্যাপ গেল, তাহলে বলেন এই পার্ট 1 আর পার্ট 2 নিয়ে আশা করি কোশ্চেন নাই। পার্ট 3 সম্পর্কে মনে আছে তো সবার, যে পার্ট 3-তে আমরা কোন কোন তথ্যগুলি দিব? আশা করি মনে আছে, কি বলেন? তারপরে আমরা ছিলাম পার্ট 4, এই 10 থেকে নোট 22 পর্যন্ত যদি পূরণ করি তাহলে আমরা কি পার্সেন্ট একটা রেয়াত পেয়ে যাব। রেয়াতের যে 23-এর এই হচ্ছে টোটাল আমার সেলস ব্যাট, মানে পারচেজ ব্যাট, সরি পারচেজ ভ্যালু, আর 23-এর বি হচ্ছে কি রেয়াত, ঠিক না ভাই? কী বলেন? তাহলে আমরা এই পার্ট 5-এর থেকে শুরু করি, যে এখানে শেষ করছিলাম। পার্ট 5 হচ্ছে বৃদ্ধিকারী সমন্বয়, পার্ট 6 হচ্ছে কি হ্রাসকারী সমন্বয়। সবাই কি বলেন? এই যে আজকের এই জি স্যার। ইয়ার পরে আমরা কিন্তু রিটার্ন রেডি করবো, বুঝছেন? রিটার্নে ক্লাস করাবো, মানে একটু সার্ভিস। এখন দেখেন, এখন আপনারা বিভিন্ন রকম সমন্বয় করি না আমরা, যেমন আমরা অ্যাকাউন্ট যখন করি সমন্বয় হয় না। অনেক সময় দেখবেন যে আপনার ব্যাটারি অ্যাকাউন্টের সাথে কোম্পানির অ্যাকাউন্ট মিলে না, হয় না এরকম? জি স্যার। খেয়াল করে দেখেন তো, অনেক সময় এরকম হয় না? আপনি 6.3 যারা পণ্য কিনছেন রেয়াত নিয়ে নিচ্ছেন, কারণ 4 মাসের মধ্যে
রেয়াত নেওয়ার একটা বাধ্যবাধকতা আছে, কিন্তু পারচেজ দেখান না, এরকম হয় কি না অনেক সময়। মানে অথবা আপনি তাকে বিলটা পেমেন্ট করেন নাই, যখন, তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা গেছে না টাকা আছে ব্যাংকে, এখনো টাকা ব্যাংকে বেশি আছে না, তাহলে ব্যাটের অ্যাকাউন্টের সাথে বলেন মিলে। না স্যার। আমাদের বেশিরভাগ লেনদেনই দেখবেন যে 90 দিনের ক্রেডিট হয় না ভাই। যে আমরা যে বেশিরভাগ কেনাকাটা করি বেশিরভাগই কি হয়, 90 দিনের একটা বাকি হয় কিনা বলেন। জি স্যার। তাহলে এগুলি মাথায় রাখতে হবে। ঠিক তেমনি ভ্যাটের, যেমন যদি কাউকে সেল করে দিলেন, একটা পণ্য বিক্রি করে দিলেন, এখন বিক্রিত পণ্য ফেরত আসতে পারে, তাহলে সমন্বয় করতে হবে না? ঠিক তেমনি জি স্যার। ক্রয় করলেন, ক্রয়কৃত পণ্য ফেরত আসলো, এরকম কি অনেক সমন্বয় আছে। তারপরে এই যে আপনি উৎসকর্তন করলেন, উৎসকর্তনের টাকা দিবেন, তার এটি, তাহলে এই যেগুলি আছে দেখেন বৃদ্ধিকারী হ্রাসকারী সমন্বয়। তাহলে এখানে আমরা দুইটা জিনিস পাইলাম, একটা হলো কি বৃদ্ধিকারী, একটা হলো হ্রাসকারী। এখন আপনাদের মাঝে মাঝে দ্বিধাদ্বন্দ্ব লাগে না, আচ্ছা বৃদ্ধিকারী কোনটা হ্রাসকারী কোনটা? এখন এইভাবে খেয়াল করেন, মনে করেন এই যে 9.1টা এটা সরকারের অ্যাকাউন্টস, কার অ্যাকাউন্টস? সরকারের। মানে ওইভাবে খেলার ছলে আর কি, শিখার উদ্দেশ্যে মনে করেন কোম্পানির সরকারের পার্ট, দেখেন 9.1 হচ্ছে কি, এটা আমাদের কোম্পানির সরকারের পার্ট, কি বলেন? আমরা যদি 9.1 না দিতে পারতাম, কি দিতাম? যদি না কোনো কারণে যদি না দেওয়ার সুযোগ থাকতো, দিতাম না স্যার। দিতাম না, ঠিক না? টাকা তাহলে টাকা সরকার, পকেটে থাকতো স্যার। হ্যাঁ সরকার আইন করছে দেখে কি আমাদের দেওয়া লাগে। তাহলে আমরা ধরে নিলাম এই 9.1টা হচ্ছে কি আমার কোম্পানির সরকারের অংশ। আচ্ছা, এই কোনো কারণে টাকা দিতে হলে সরকারকে টাকা দিবেন, কি বলেন? মানে জি স্যার। কোনো কারণে টাকা দিতে হলে সরকারকে টাকা দিবেন মনে করে, তাহলে মনে রাখবেন এই 9.1 বা ভ্যাট রিটার্নের কোনো কারণে যদি সরকারকে টাকা দিতে হয় তাহলে বৃদ্ধিকারী সমন্বয়, আর সরকার থেকে যদি টাকা কম দেন বা সরকারকে টাকা সরকারের পকেট থেকে আপনার পকেটে চলে আসে বা সরকারকে কম দেন তাহলে কি হ্রাসকারী। তাহলে বৃদ্ধিকারী মানে সরকারের পকেটের রাজস্ব বৃদ্ধি, আর হ্রাসকারী মানে কি সরকারের কোম্পানি রাজস্ব পকেটে। হ্রাস, সরকারের রাজস্ব হ্রাস। দেখেন বুঝছেন কিনা? জি স্যার। তাহলে বৃদ্ধি মানে সরকারের রাজস্ব বৃদ্ধি, আর হ্রাস মানে কি সরকারের রাজস্ব হ্রাস। তাহলে আমরা দেখি যে এই থিওরি দ্বারা আমাদের মনে পড়ে কিনা। দেখেন প্রথম হলো দেখেন ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, বৃদ্ধিকারী সমন্বয়। তাহলে কোনো কারণে সরকার টাকা পাইলে কি বৃদ্ধিকারী সমন্বয়। 24 নম্বর কি বলা আছে দেখেন, ডিউ টু ব্যাড ডিডাক্ট অ্যাট সোর্স বাই সাপ্লাই রিসিভার। আচ্ছা, আপনি যদি উৎসকর্তনকারী কোম্পানিতে কর্মরত থাকেন বা আপনি যদি উৎসকর্ত কোম্পানির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হন, তাহলে আমরা কি জানি 43টা সেবা আপনি বিদেশ কাটবেন না? জি স্যার। তার এই যে 43টা সেবা আপনি যে ব্যাট কেটে রাখছেন, এই টাকাটা আপনাকে দিয়ে দিতে হবে কিনা বলেন? জি স্যার। বাকিরা শুনতে পাচ্ছেন? জি স্যার। যদি জি 43টা স্যার। সেবা যদি কেটে রাখেন তাহলে আমরা কি জানি এই যে 9.1 যখন জমা দিবেন এই টাকাটা তাকে কি ট্রেজারি চালানোর মাধ্যমে দিয়ে দিতে হবে না জমা? তাহলে আমরা বলছি জি স্যার। দেখেন ডিউ টু ব্যাড ডিডাক্ট সোর্স বাই সাপ্লাই রিসিভার, তাহলে কি উৎসকর্তনকারী উৎসকর্তন করে রাখলে টাকা দিয়ে দিতে হবে, সরকারের টাকা তার পকেটে আছে। তাহলে 24 নম্বর নোটে দেখেন বৃদ্ধিকারী সমন্বয়। তারপর দেখেন নোট 25, পেমেন্ট নট মেড থ্রু দ্য ব্যাঙ্কিং চ্যানেল। এখন মনে করেন আমরা কি জানি, আমরা কিনলে 6.3 দ্বারা পণ্য কিনি না বা সেবা কিনি না, কি বলেন? এখন আপনি 6.3 দ্বারা যদি পণ্য বা সেবা জি স্যার। কিনেন, জি স্যার। এই কেনার ব্যাটটা আপনি রেয়াত পান কিনা যারা 46 অনুযায়ী যদি স্ট্যান্ডার্ড ব্যাট প্র্যাকটিস করেন? মনে করেন আপনি যদি বিক্রির সময় 15% হারে ব্যাট দেন তাহলে কেনার ব্যাটটা আপনি রেয়াত পান কিনা বলেন? জি স্যার, পাওয়া যায় স্যার। আচ্ছা, স্যার, এখন পান। মনে করেন ধারা 46 বলা আছে 1 লাখ টাকার উপর লেনদেন হলে কি করতে হবে? আংশিক হলেও ব্যাংকিং চ্যানেলে টাকা দিতে হবে। তাহলে আপনি কি করলেন, ব্যাংকিং চ্যানেলে টাকা না দিয়ে তাকে পুরোটা ক্যাশ দিয়ে দিলেন, তাহলে রেটটা ধারা 46 অনুযায়ী কাটা যেতে পারে না? জি স্যার। জি স্যার। কারণ আমরা কি বলছি ব্যাট শিখতে হলে ভাই রেফারেন্সের কথা বলা যাবে না। হ্যাঁ, অনেকে অনেক কথা বলে কিন্তু রেফারেন্স নাই, তাহলে কি কাজ হবে না? তাহলে ধারা 46 বলছে 1 লাখ টাকার উপরে লেনদেন যদি হয় আংশিক হলেও কি ব্যাংকিং চ্যানেলে দিতে পারবে। এখন অডিট করে দেখলো যে আপনি 1 লাখ টাকার উপরে পণ্য কিনছেন কিন্তু কোনো টাকা তাকে ব্যাংকিং চ্যানেলে দেন নাই, রেয়াতটা কাটা গেল। তাহলে এই যে রেয়াতের টাকা কাটা গেলে আপনি যখন রেয়াত পাইছিলেন মানে আপনার পকেটে টাকা ঢুকছিল কিনা? জি স্যার। যখন রেয়াত পাইছিলেন আপনার সুবিধা প্রাপ্ত হয়েছিলেন, ঠিক না? এখন রেয়াতটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে, যদি রেয়াতটা ক্যান্সেল হয়ে যায় তাহলে বলেন এই টাকাটা সরকারকে দিয়ে দিতে হবে কিনা? জি স্যার। তাহলে বৃদ্ধিকারী সমন্বয় ঠিক আছে কিনা বলেন? জি স্যার। তাহলে 25,
ইস্যুড ফর ডেবিট নোট। আপনি পণ্য কিনলে কি দ্বারা কিনেন বলেন? আপনি 6.3 দ্বারা কিনেন, ঠিক না? 6.3 দ্বারা কিনেন, রেয়াত নেন, কি বলেন, টাকা আপনার অ্যাকাউন্টে ঢোকে, ওই যে রেয়াত কাটার মতো। এখন যদি ক্রয়কৃত পণ্য আপনি ফেরত দিয়ে দেন, তাহলে কি ক্রয় ফেরত না? আপনি স্যার। ক্রয় করছেন, ক্রয়কৃত পণ্য ফেরত দিয়ে দিবেন, তাহলে ডেবিট নোটের মাধ্যমে ফেরত দিবেন না ভাই? তাহলে ডেবিট নোট মানে ক্রয় ফেরত, তাহলে ক্রয়কৃত জিনিস ফেরত দিয়ে দিছি, রেয়াত তো ফেরত চলে যাবে, তাহলে বৃদ্ধিকারী সমান নয় না? তাহলে দেখেন 24, 25, 26 তিনটা সময় ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার স্যার। আচ্ছা, এখন দেখেন এনি আদার অ্যাডজাস্টমেন্ট, অন্যান্য কোনো সমন্বয়। এখন ভুলে যদি কেউ মনে করেন রেয়াত বেশি নিয়ে নেয়, ভুলে যদি কেউ হ্রাসকারী সমন্বয় বেশি নিয়ে নেয়, টাকাটা অ্যাডজাস্ট করতে হবে না ভাই? মনে করেন আপনার রেয়াত নেওয়ার কথা জি স্যার। 15,000 টাকা, আপনি নিয়ে নিচ্ছেন 25,000 টাকা, তাই 10,000 টাকা অ্যাডজাস্ট করতে হবে কিনা বলেন? একটা বিল অফ এন্ট্রি ডবল এন্ট্রি দিয়ে জি স্যার। দিচ্ছেন, এরকম হতে পারে না? একটা 6.3 ডবল এন্ট্রি দিয়ে দিচ্ছেন, তার এরকম কোনো সমন্বয় কোথায় করবো, যেটা তার সরকারকে টাকা কমায় দিতে হবে 27-এ। এখন দেখেন আপনি যে এই যে 24 এন্ট্রি দিবেন, এর জন্য 24-এ যখন সাফরমে যাব, তখন লিখতে হয় কোন 6.3 দ্বারা কিনছে। এখন আপনি যদি মনে করেন অনিবন্ধিত ব্যক্তি থেকে সার্ভিস কিনেন, উনি কি আপনাকে 6.3 দিছে বলেন? না স্যার। তাহলে আমরা বলছি না বিডিএস হচ্ছে দুই প্রকার, একটা হলো কি রিয়েল বিডিএস, আর একটা হলো কি প্রযোজ্য ব্যাট, কি বলেন, চালান ছাড়া। তাহলে এই বাড়িওয়ালা অফিস ভাড়া, স্টোর ভাড়া 43টার মধ্যে কি আছে ভাই? বাড়ি ভাড়া, স্টোর ভাড়া যদি 43টার মধ্যে না থাকে, আমরা বলতে পারি না এটা প্রযোজ্য ব্যাটের উৎকৃষ্ট উদাহরণ, কি বলেন? জি স্যার। আপনি এমন একটা সার্ভিস কিনছেন যেটা কি বিডিএস এর খাত না, কিন্তু ওই ভদ্রলোক আপনাকে চালান দেয় নাই, তাহলে ওই লেনদেনগুলি ভ্যালুটা 20 নাম্বার নোটে দিবেন, আর ভ্যাটের টাকাটা 27-এ দিবেন না? দেখেন তো, ধরতে পারছে সবাই? তাহলে দেখেন 24, 25, 26, 27-এর যোগফল টোটাল 28, বৃদ্ধিকারী সমন্বয়। দেখেন বুঝছেন কিনা? স্যার বুঝছি। বৃদ্ধিকারী সমন্বয়। তাহলে আমি যে বলছি সরকারকে টাকা দিবেন, ঠিক আছে না উত্তর? হ্রাসকারী সমন্বয়, সরকারকে কখন টাকা কম দিব? দেখেন এখন আপনি মনে করেন মানে ক্যারেক্টারে ঢোকেন, ধরেন আপনি বিদেশ থেকে পণ্য এনে সাপ্লাই দিছেন, তাহলে আপনি কি সাপ্লায়ার না? উৎসকর্তনকারীকে যদি সাপ্লাই দেয়, আপনার পণ্য যদি উৎসকর্তনের পণ্য হয়, তাহলে কি লাগছেন? ডিউ টু ব্যাড ডিডাক্ট অ্যাট সোর্স বাই ডিউ টু ব্যাড ডিডাক্ট অ্যাট সোর্স ফ্রম দ্য সাপ্লাই ডেলিভার্ড। এখন আপনি যখন আপনি সাপ্লাইটা দিলেন, তখন ওই উৎসকর্তনকারী, সে উৎসকর্তনকারী এবং আপনার পণ্যটাকে উৎসকর্তনের খাত, আপনার বিডিএস ব্যাটের টাকা কেটে সে আপনাকে একটা প্রত্যয়নপত্র দিবে। তাহলে বলেন এই টাকা কি আপনি যদি প্রত্যয়নপত্র টাইম মতো পান, আপনাকে জমা দেওয়া লাগবে? মনে করেন এরকম একটা প্রত্যয়নপত্র দিল, তাহলে কি আপনাকে জমা দেওয়া লাগবে না ওই প্রত্যয়নপত্র দিয়ে সমাধান করে ফেলবেন? সমাধান করতে পারবো স্যার। তাহলে এই যে এটা হলো 6.6, এরকম 6.6 যদি সময় মতো পান, তাহলে আপনি 29 নাম্বার নোটে দেখাবেন না? আমি তো দেখাবো ধাপে ধাপে। 29 নাম্বার নোটে দেখাবেন কিনা বলেন? তাহলে আমরা এরকম 6.6 যদি পাই, সাদা কালার হইতে পারে, 6.6 যদি পাই যা 29 নাম্বার নোটে দেখায়, তাহলে হ্রাসকারী সমন্বয়। আমি সময় মতো প্রত্যয়নপত্র আনলে আমাকে কি করতে হবে না? সরকারকে টাকা দিতে হবে না। দেখেন এটা দিয়ে আমি কি করতে পারবো? সমন্বয় করতে পারবো। তাহলে সবাই 29 নাম্বার বলছেন। 30 নাম্বার নোট দেখেন, অ্যাডভান্স ট্যাক্স পেড অ্যাট ইম্পোর্ট স্টেজ। এই যে আমরা বিল অফ এন্ট্রি যখন ইম্পোর্টটা করি, আমরা একটা অ্যাডভান্স ট্যাক্স দিয়ে আসি না? যেমন এবার শুনতেছি পত্রিকা আসছে, এবার নাকি বাজেটে এটি 7.5% করে দিবে। তাহলে কি ব্যবসায়ীদের কি আরও দায় বাইরে গেল না? আমার এক ক্লায়েন্ট সকালবেলা বলতে কি জানেন, উনি একটা কেমিক্যাল আছে যেটা উনি বেচবে 160 টাকা করে, কিন্তু বিল অফ এন্ট্রিতে ওনার করায় বলে 190 টাকা। এখন বলে আমি চালান কীভাবে দিব বলেন? কাস্টমার এমন ভাবে শুল্কায়ন করছে, উনি কী করছে, ওনার প্রোডাক্টের বিক্রয় মূল্য হচ্ছে 158 টাকা, কিন্তু 58 থেকে 60 ব্যাট সহ, কিন্তু ওনার ক্রয় মূল্য আইসা বছর কত? 190 টাকা উপকরণের মূল্যই। তাহলে সংগ্রহে কত পার্সেন্ট করবে বলেন? এখন যদি আরও 7.5% দিয়ে দেয়, তাহলে এই ভাই টাকা সমন্বয় করতে পারবে বলেন? ব্যাটারিটি সমন্বয় করতে পারবে? তারপরে যে অনেক ইম্পোর্টার যারা আছে, যোগানদার হিসেবে সাপ্লাই দেয়, তারা এটি কি সমন্বয় করতে পারে? তাহলে বিপদ না, কি বলেন?
তাহলে অ্যাডভান্স ট্যাক্স জি, যদি স্যার। আপনি দিয়ে আসেন কয় নাম্বার নোটে আসবে বলেন? 30 30 স্যার। নাম্বার নোটে 30 পড়বে। নাম্বারে। তাহলে 29 আর 30 গেল। তাহলে 30 নাম্বারে এটির টাকা আমি সমন্বয় করবো, এখানে টাকা ব্যাক পাবো সমন্বয়ের মাধ্যমে। আর 29 নাম্বার হলো কি আমি যদি 6.6 পাই তাহলে ওটা সমন্বয় করবো। 6.65 ইস্যুড ফর ক্রেডিট নোট। ভাই আপনি যখন সেলস করেন তখন আপনি কি বিক্রি করেন কিনা বলেন? জি স্যার। এখন জি, স্যার। সেলসের জিনিস যদি ফেরত আসে তাহলে বলেন আপনি কি ব্যাট বিক্রয় দিবেন? ফেরত। ব্যাটটা দিবেন আর? আপনি মনে করেন এখন মে মাস চলে, আপনি মার্চ মাস বা এপ্রিল মাস বা ফেব্রুয়ারি মাসে একটা পণ্য বিক্রি করতে পারেন কিনা যেটা এখন ফেরত আসছে? হতে পারে কিনা বলেন? হতে পারে স্যার। তাহলে আপনি যখন বিক্রি করছিলেন কি দিছিলেন বলেন? তখন 6.3 দিয়ে আপনি দিয়েছি স্যার। যখন বিক্রি করছিলেন 6.3 দিছিলেন, আপনার জন্য ছিল বিক্রয়, আপনি বিক্রয় খাতা থেকে বাদ দিয়ে দিছিলেন বা 6.2.1 থেকে বাদ দিছিলেন। যেই ভদ্রলোক স্যার। কিনছে সে রিসিপ্ট দেখাইছিল না? জি স্যার। এখন জি, সে স্যার। যখন আবার আপনাকে পুনরায় ফেরত দিবে সে একটা ডেবিট নোট ইস্যু করবে না? জি স্যার। সে ডেবিট নোট ইস্যু করে সে তার এই যে সে রেয়াত নিছিল তার রিটার্নে দেখাবে না ডেবিট নোট বৃদ্ধিকারী? ঠিক তেমনি অনুরূপ আপনার যেহেতু বিক্রয় ফেরত সেলস ব্যাট আর দিবেন না, তাহলে আপনি সেলস ব্যাট না দিলে পকেটে টাকার ব্যাক পাবে না ভাই, কি বলেন? অলরেডি এই টাকাটা দিয়ে জি, দিছিলেন না? জি স্যার। তাহলে এই পরিমাণ টাকা আপনি ব্যাক পাবেন কিনা সেলস ফেরত আসলে? বিক্রয় ফেরত, টাকাও ফেরত, কি বলেন? জি স্যার। তাহলে 31 নাম্বার নোটে দিলেন, দেখেন তো এইরকম কোনো এন্ট্রি যে দুইবার অফিস ভাড়া দিয়ে দিতে পারেন না বলে জি স্যার। ডবল এন্ট্রি হয়ে যেতে পারে কিনা বলেন? বলে দুইবার এন্ট্রি দিয়ে দিলেন। তাহলে এইরকম কোনো লেনদেন যেটা দ্বারা সরকারকে কি করতে হবে, টাকা কমাইতে হবে। অথবা এরকম হয় না, রাষ্ট্রীয়। সমাপনী যে ছিল 50,000 টাকা এই মাসে রিটার্ন যায় দেখতেছে সমাপনী যে জিরো, কি বলেন? জি স্যার। তাহলে এই 32 নাম্বার নোটে আপনি রাজকারী সমন্বয় করতে পারেন কিনা? জি স্যার। তাহলে দেখেন 29, 30, 31, 32 যোগফল কত আসবে? 33। তাহলে দেখেন এইভাবে এটা হলো এ বি সি। তাহলে 9-এর এ টোটাল সেলস ব্যাট, 9-এর বি টোটাল এসডি, 9-এর সি টোটাল সরি ব্যাট। 9-এর এ টোটাল সেলস ভ্যালু, 9-এর জি, বি স্যার। টোটাল এসডি, 9-এর সি SD টোটাল সেলস ব্যাট। তাহলে সরকারকে দিবেন, দেখেন এটা বুঝছেন কিনা? জি স্যার, বুঝছি স্যার। 9-এর সি। তারপরে দেখেন এই যে এখানে যোগফল 23-এর এ টোটাল পারচেজ, 23-এর বি টোটাল পারচেজ ব্যাট রেয়াত পাবেন, কি বলেন? তাহলে রেয়াতটা স্যার। কি 9.1-এর মাধ্যমে পাওয়া যায়। তারপরে দেখেন 28 নাম্বার নোট টোটাল বৃদ্ধিকারী সমন্বয়, 33 রাষ্ট্রীয় নাম্বার হিসাবে টোটাল রাজকারী সমন্বয়। তাহলে রাষ্ট্রীয় 34 নাম্বার করে ব্যালেন্সটা আসবে কি দেখেন 9C মাইনাস 23-এর বি প্লাস 28। তাহলে এই যোগ বিয়োগ করার পরে যে ব্যালেন্সটা আসবে এখানে বই হবে, নিতে আপনি হবে। সরকারকে দিতেও পারেন, সরকার থেকে পাইতেও পারেন, কি বলেন? জি স্যার। সরকার থেকে যদি পাওনা থাকে তাহলে আর ট্রেজারি দেওয়া লাগবে না। সরকার থেকে না পাইলে কি করতে হবে? ওই পরিমাণ টাকা আমাদের এই যে যেমন 4,566 টাকা ট্রেজারি দিতে হবে। তাহলে বলেন 34 নাম্বার নোট পর্যন্ত সবাই বুঝছেন কিনা? জি স্যার। তার সামনে আগাই না? জি স্যার। তার সরকারের বেশি দিয়ে দিলে সে তো আর ক্যাশ টাকা দিবে না, আমি পরে অ্যাডজাস্ট করে নিতে হবে। হ্যাঁ, ব্যালেন্সে থাকবে। দেখেন মনে করেন এই দেখেন এখানে 52 নাম্বার করে একটা ব্যালেন্স আছে কিনা, ক্লোজিং ব্যালেন্স আছে, জি স্যার। ক্লোজিং স্যার। ব্যালেন্স অফ লাস্ট ট্যাক্স পিরিয়ড ট্যাক্স ভ্যাট। পিরিয়ড। এখন দেখেন এখানে দুইটা শব্দ, একটা ব্যাট আর একটা কি এসডি। কটা শব্দ? দুটো শব্দ। দুইটা শব্দ। আমি এসডিটা পরে আলোচনা করতেছি, ব্যাট। তাহলে 52 নাম্বার করে যে ব্যালেন্সটা এটা ব্যাটের ব্যালেন্স না ভাই? জি স্যার। তাহলে ওই যে একবার জিটকে বললো তাহলে 52 নাম্বার করে আগের মাসে যে ব্যালেন্সটা আছে এটা 52 নাম্বার নোটে আসবে। জি স্যার। আচ্ছা, তারপরে এই ব্যালেন্সটার সাথে যোগ বিয়োগ করবেন না, করে তারপরে আপনি টাকা জমা দিবেন না? জি স্যার। আচ্ছা, এর মাঝখানে আরও কিছু জিনিস দেখাই, এইচডি পার্টটা একটু পরে দেখাচ্ছি। 35 এইচডি 36 এইচডি এগুলি দরকার না, এগুলি পরে দেখাই। দেখেন আপনি যদি টাইম মতো রিটার্ন জমা না দেন, দেখেন টাইম মতো যদি রিটার্ন জমা না দেন, 43 নাম্বার নোটে কী লেখা আছে? ফাইন প্লান্টি হবে। অবলিক Fine প্লান্টি অবলিক নন সাবমিশন অফ রিটার্ন। রিটার্ন যদি না জমা দেন তাহলে 15 তারিখে এই 43-এ 5,000 টাকা চলে আসবে না ভাই? জি স্যার। তারপরে দেখেন এই যে 43 নাম্বার যে আসবে এটার উপরে এই দেখেন ইন্টারেস্ট চলে আসবে না? 41-এ। এই যে অ্যাকচুয়ালি চলে আসবে না?
তাহলে 41 জি, স্যার। হচ্ছে দেরিতে রিটার্ন জমা দেওয়ার জন্য ইন্টারেস্ট, আর 43 হচ্ছে কি জরিমানা। আপনারা দেখেন জরিমানা। অনেক সময় ব্যাট অফিস থেকে খাতাপত্র এসে নেওয়া যায় না, নিয়ে একটা জরিমানা করে দেয় কিনা বলেন? জি স্যার। তাহলে ব্যাট অফিস থেকে এসে খাতাপত্র নিয়ে জরিমানা যদি করে দেয়, তাহলে ওই টাকাটা কোথায় দিবেন বলেন? এই যে 42 স্যার। 44-এ দিবেন, 44-এ। 64 স্যার, আমার স্যার 5,000 টাকা জরিমানার উপর থেকে কত টাকা ইন্টারেস্ট স্যার ই আদার ধরতে পারে ফাইন স্যার? পেনাল্টি আর ইন্টারেস্ট এখানে দেব না। শোনেন, 5,000 টাকার উপরে মনে করেন 1 মাস দেরি হলে 1 মাসের ইন্টারেস্ট, 2 মাস দেরি, এইভাবে যত মাস যাবে তত ইন্টারেস্ট বাড়তে থাকবে। এটা কত এই কি পার্সেন্ট 5,000 ইন্টারেস্ট টাকার উপরে হবে? 1%। এই কি 5,000 টাকার উপরে স্যার? জি জি, 5,000 টাকার উপরে। আপনি দ্বারা প্রতিশে দেখবেন দেওয়া আছে ইন্টারেস্টের হারটা, ঠিক আছে? স্যার 2 মাস হলে তো 10,000 নাকি স্যার? না না না, 5,000-এর উপরে 2 মাসের ইন্টারেস্ট দিবেন। 3 না স্যার, মাসের এটা প্রতি মাসের জন্য কি 5,000 নাকি স্যার? 2 মাস হইলো না, 10,000, না। 3 মাস 15,000। আমি বলি রিটার্ন জমা না দিলে জন্য 5,000 টাকা জরিমানা, প্রতি মাসের জন্য জি, স্যার। 5,000 হবে না, প্রতি মাসের জন্য ওই মাস অনুযায়ী সুদ বাড়তে থাকবে, জি স্যার। ঠিক এটা আছে? কি এক অর্থ বছরের জন্য 5,000 স্যার? এক অর্থ বছরের জন্য 5,000? না না, এরকম? একবার জীবনে 5,000। ও, স্যার ইন্টারেস্টটা একবার। কত পার্সেন্ট মনে ইন্টারেস্ট করেন আমি কাটবে? বলি বস বস, মনে করেন আপনি 12 রিটার্ন জমা দেন নাই, বুঝলেন? 12 মাসের রিটার্ন কি জমা দেন নাই, তাহলে জানুয়ারি মাসের জন্য 5,000-ই হবে, আর বাড়বে না। জি। এই 11 মাসে ইন্টারেস্ট দিবেন, ফেব্রুয়ারি মাসের জন্য 5,000, 10 মাসে ইন্টারেস্ট দিবেন, মার্চ মাসের জন্য 5,000, এইভাবে চিন্তা করেন। ওয়ান টাইম 5,000, বাকিটা ইন্টারেস্ট। স্যার 2 মাস যদি না দিই তাহলে 10,000 টাকা হবে। না 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 না, 5 এই যে 10। আমি তো এটাই বললাম, ধরেন আপনি বুঝেন, আপনি ধরেন 3 বছর রিটার্ন জমা দেন নাই, উদাহরণস্বরূপ জি 2021, স্যার। 22, 23 3 বছর দেন নাই, 21 সালের জানুয়ারি মাসের জন্য 5,000, ঠিক আছে? ইন্টু ওই যে প্রথম বছরের 11 মাস আর পরে 24 মাস, কত মাস? 35 মাসে ইন্টারেস্ট দেন। 5,000 টাকার উপরে স্যার, 5,000 টাকার উপরে স্যার 1% নাকি স্যার? 1%। আবার ফেব্রুয়ারি মাসে চাইলেন 5,000, এটার সাথে 34 মাস ইন্টারেস্ট দেন, এইভাবে চিন্তা করেন। বুঝতে পারছি। এই যে- জরিমানা স্যার, একবারই হবে, একদিনের জন্য হবে? শোনেন, জরিমানা একবারই হবে, কিন্তু মাস অনুযায়ী ইন্টারেস্ট হবে। ইন্টারেস্টটা হবে। স্যার সেটাই স্যার, ইন্টারেস্টটা স্যার কত পার্সেন্ট পর্যন্ত হতে পারে? মানে 1%, 2 মাস কত মাস তো বলা হয়েছে, 1%। 1% করে, এবং 35 মাসে ইন্টারেস্ট দিবেন। 35% ইন্টারেস্ট Part time interest যেটা আসে। 35, হ্যাঁ 35 মাস বোঝেন ভাই, 35 মাস, ঠিক আছে? এটা চক্রবৃদ্ধির মতো, অনেকে হিসাব করে যে 1 মাসের দিয়ে যোগ করে আবার করবেন, এইভাবে অনেকে দেখবেন যে ওইভাবে ধরে চক্রবৃদ্ধি, ঠিক আছে? আচ্ছা যাক, দেখেন এখন এইভাবে দেখেন আরও কিছু ফাইন বা প্লান্টি, হ্যাঁ। তারপরে এখানে কিন্তু ব্যাটের আর কিছু নাই। এখন আমি এসডি পার্টটা একটু আলোচনা করি। ও আরেকটা আছে, দেখেন আমাদের দেখবেন অনেকে পুরাতন আইনে ব্যালেন্স আছে না, অনেকে দেখবেন কি আছে পুরাতন আইনে, যে 19 সালে যখন ছিল, আপনারা দেখবেন যারা আগে প্র্যাকটিস করতো, একটা হলুদ রঙের বই রাখতো না, চলতি হিসাব। ওই চলতি হিসাবে যদি কারো ব্যালেন্স থাকে, তাহলে কি করতে পারবেন? দেখেন এই যে কি লেখছে, রিমেনিং ব্যালেন্স ব্যাট ফ্রম মূসক 18.6, ওই চলতি হিসাবে যদি কারো ব্যালেন্স থাকে, এটা কোথায় আসবে? 54-তে আসবে। 54 তে। ওইখান থেকে আপনি কি করতে পারবেন? 30% সমন্বয় করতে পারবেন। মানে আপনার যদি পদেও ওটা কত পার্সেন্ট? 30%। ঠিক তেমনি সম্পদ শুল্ক আছে, এবং আপনার যে ব্যাটের ট্রেজারি, বিডিএসের ট্রেজারি সব কোথায় জমা দিবেন? এই 58 নাম্বার কোর্টে জমা 58 দিবেন, তে। আপনার যে কোর্ট। তারপরে দেখেন যে আপনার সমাপনী জের কত? 65-তে। এখন বলছে আপনি কি সমাপনী জের ব্যাক চান? যদি ব্যাক চান তাহলে কি বলবেন? ইয়েস। আর না চাইলে কি লিখবেন? নো। নো। আচ্ছা, তারপরে আপনার তথ্য সঠিক দিয়ে রিটার্নটা সাবমিট করে দিবেন, ঠিক আছে? এটা হলো প্রথম পার্ট। এখন আমি অলরেডি সম্পূর্ণ শুল্ক দেখেন, আমরা যখন ক্লাস শুরু করছিলাম বলছিলাম আইনটা কি মূল্য সংযোজন কর ও সম্পদ শুল্ক আইন না? জি স্যার। তাহলে এই আইনে ভ্যাটও আছে, আরেকটা কি আছে? সম্পদ শুল্ক আছে। তাহলে এখন বলেন, আমরা যখন বলছিলাম সরকারি অর্থ ব্যবস্থা, সরকারের 10টা অর্থ ব্যবস্থা আছে, এর মধ্যে ভ্যাট একটা, সম্পদ শুল্ক একটা না? জি স্যার। এই সম্পদ শুল্কটা কখন আদায় হয়? দেখেন সরকার যখন বিভিন্ন রকম দেখবেন দ্বিতীয় তফসিল দ্বারা বিলাসজাত দ্রব্য, ক্ষতিকর দ্রব্য, আমাদের দেশের শিল্পকে সাপোর্ট দেওয়ার জন্য সরকার কি করে? অনেক জিনিস ইম্পোর্ট স্টেজে কি করে? সম্পদ শুল্ক দিয়ে দেয়। তাহলে বুঝছেন তো, বিলাসজাত দ্রব্য, ক্ষতিকর দ্রব্য, তামাকজাত। দেশের শিল্পকে টিকানোর জন্য, হ্যাঁ হ্যাঁ তামাকজাত দ্রব্য, এগুলিতে সরকার কি করে? সম্পদ শুল্ক দেয়। তাই সম্পদ শুল্কের লিস্টটা কোথায় আছে?
দ্বিতীয় তফসিলে, শর্টকাটে বুঝে আর কি। আপনি মাথায় রাখবেন ধারা 35-এ ধারা 55-5-এ বলা আছে সম্পূর্ণ শুল্ক একটা পণ্যের জীবন চক্রের একটা স্তরে সম্পূর্ণ শুল্ক দেওয়া লাগে। তাহলে আপনি যদি পণ্য ইম্পোর্ট করার সময় সম্পূর্ণ শুল্ক দেন, আর কি দেওয়া লাগবে? একটা পণ্য বিদেশ থেকে না, স্যার। ইম্পোর্ট করার সময় বা কেনার সময় যে আর দেওয়া সম্পূর্ণ লাগবে শুল্ক না। না দেওয়া লাগবে। কিন্তু এখন এটা তো হলো আইনের কথা, জ্ঞানের কথা। এখন আপনি পারচেস চালানই নাই, 6.3 নাই, তাহলে অডিটের সময় স্যার বলতে পারে না যে ভাই আপনার তো পারচেসের রেকর্ডই নাই, যদি 6.3 দেখান আমি মাইনা নিব না, তাহলে না দেওয়া লাগবে, বলতে পারে কিনা বলে? জি স্যার। কারণ একটা কি দেখেন, ভ্যালু অ্যাডেড ট্যাক্স থিওরিটিক্যাল এক জিনিস আর প্র্যাকটিক্যাল এক জিনিস। আচ্ছা, এক কর্মকর্তা আমার এক ক্লায়েন্টকে বলতেছে যে 4 মাসের মধ্যে এটি সমন্বয় যেমন করবেন, 4 মাসের মধ্যে এটি অ্যাডজাস্ট করতে হবে। আপনারা বলেন এটা কি আইনে কোথাও বলা আছে 4 মাসের মধ্যে অ্যাডজাস্ট করতে হবে? মনে করেন আমরা কি জানি, ধারা 31 বিধি 19-এ বলা আছে বিল অফ এন্ট্রি থেকে 4 মাসের মধ্যে এটিটা কি করতে 9.1-এ নিতে হবে, কি বলেন? জি স্যার। এখন আপনাকে যদি কর্মকর্তা বলে 4 মাসের মধ্যে এটিটা কি সেলসের সাথে অ্যাডজাস্ট করতে হবে, এখন আপনার প্রোডাক্ট সেলস তাহলে আপনি অ্যাডজাস্ট করবেন কিভাবে বলেন? করতে পারবেন? না স্যার। এখন উনি বলতেছে, উনি কেউ মাইন্ড করেন, আমরা ক্লাস তো স্টাডি করতেছি, অলরেডি কেউ না কেউ তো বলছি। এখন উনি বলতেছে আমি 4 মাসের মধ্যে সমন্বয় না করে সব এটি কেটে দিব, এখন কি উত্তর দিবেন বলেন? ওনারে বলবো স্যার ইয়ে দেখানোর জন্য। Reference দেখান। উনি বললো আমি দেখাইতে পারবো না, আপনার রেফারেন্স থাকলে আপনি নিয়ে আসেন, আমি দেখাইতে পারবো না, আমি এটা দেবো। কি বলেন? আপনারা খাতায় লেখেন ধারা 31 বিধি 19 এটি সমন্বয় করার দ্বারা, লেখেন ধারা 31 বিধি 19 এটি কি সমন্বয় করার দ্বারা। আর ধারা 80 বিধি 52, মনে রাখবেন স্বাধীনতার আগের বছর আর 52 ভাষা আন্দোলন, ধারা 80 বিধি 52-তে বলা আছে এটি আপনি ধারা 31-এ বলা আছে এটি কি করবেন 4 কর্মদিবসের মধ্যে 9.1-এ নিয়ে নেবেন, মানে কি অন্তর্ভুক্ত করে ক্লেম করবেন, ঠিক আছে? তারপর আপনি 15টা বেচার ট্রাই করবেন, 6 মাসের মধ্যে যদি বেচতে না পারেন 6 মাস পরে আপনি ড্রব্যাকের জন্য অ্যাপ্লাই করবেন। তাহলে বলেন আমার যে এতদিনের মধ্যে না বেচতে এটি মার যাবে এমন কোনো রেকর্ড আছে? না স্যার। তাহলে এক ভদ্রলোক জানুয়ারি মাসে ইম্পোর্ট করলো, সে 6 মাসের মধ্যে যদি পণ্য বেচতে পারে, এটি যদি অ্যাডজাস্ট না হয়, মানে তার সেলস ভ্যালু যদি কমায়, তাহলে সে ড্রব্যাক করার জন্য অ্যাপ্লাই করবে না? জি স্যার। এখন মনে করেন আমি নিলাম, আমার 1 বছরের মধ্যে বিক্রি হয় নাই, তাহলে আমি 1 বছর পরেও তো অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা বলতে পারি না এটি ড্রব্যাক করার নিয়ম হচ্ছে 6 মাস পরে অ্যাপ্লাই করতে হয়, 6 মাস ওয়েট করতে হয়, কি বলেন? তাহলে এটি যে মাইর মানে বাতিল হয়ে যাবে এমন কোনো ধারা পাইছি আমরা? না স্যার। তাহলে না, স্যারকে স্যার। কি বলবে, স্যার আপনি দেখেন ধারা 80-তে বলা আছে, ধারা 80 বিধি 52-তে বলা আছে এটি আমি 6 মাস পর্যন্ত আমার ব্যালেন্সে থাকবে, আমি সেলস ব্যাটের সাথে এটা অ্যাডজাস্ট করার ট্রাই করব। আমার পণ্যটা যদি বিক্রি হয়ে যায়, এটি যদি আমার কি মানে আমার সংযোগ যদি কম থাকে, তাহলে আমি এটি ফেরত নিতে পারি না। এখন মনে করেন আপনি ইম্পোর্ট করে দোকানদার হিসেবে সাপ্লাই দেন, আপনি এটি কি অ্যাডজাস্ট হয় ভাই বলেন? আপনি মনে করেন যে পণ্যটা আনেন, আপনি কি করেন প্রকুরমেন্ট প্রোভাইডার হিসেবে সাপ্লাই দেন, ওই ভদ্রলোক আপনাকে কি ব্যাট কাটতে মানে অ্যাডজাস্ট করতে দিছে এটি? সে বিডিএস কাটছে না ভাই? জি স্যার। তাহলে সে যদি বিডিএস কাটে, তাহলে আপনি এটি অ্যাডজাস্ট করতে পারবেন জীবনেও? তখন আপনি বলতে পারেন কিনা 6 মাস পরে আমি এটি ড্রব্যাক দিব, কি বলেন জি স্যার। ভাই? বাকিরা কথা বলেন না, ক্লাস কি জোর করে করাইতেছি নাকি বলেন? জি স্যার। জোর জবরদস্তি ব্যাটিং করাবো না তো? ওই জোর আর বোঝার চেষ্টা করতেছি, মাথায় ঢোকানোর চেষ্টা না করতেছি। না, ওই জোর জবরদস্তি ব্যাটিং করাবো না। শুনেন স্যার যারা জানে ওরা আনসার করে আর কি, আমরা তো স্যার নতুন, আমরা না, তো স্যার এমনি এক জানতে করি, চাই আর কি। কারণ 1 লাখ ক্লাস করে আপনারা লাইনে আসেন কিনা তো বুঝি না। শুনেন আমি একটা স্যার, কথা আছি বলি, স্যার। হ্যাঁ বুঝতে কষ্ট হয়ে যাইতেছে। শুনেন জীবনটা এরকম, চেষ্টা করেন। এই যে আমি যখন করতাম, দেখেন আমি অনার্স লাইফে এই 20 নাম্বার অঙ্ক দিই নাই, ইনকাম ট্যাক্সের অঙ্কটা ইন্টারমিডিয়েটও দিই নাই, সেই ব্যাটা ট্যাক্স দিয়ে সারাদিন থাকতে আল্লাহ কি শাস্তিটা দিচ্ছে বা বোঝেন? ঠিক আছে, এটাই স্যার, যে এখন যেটা ভয় পায় সেটাই কাজে না যায়। বলতেছি আর কি, সেটাই এখন পেশা, ঠিক আছে?
এখন যাক, এটা হচ্ছে আল্লাহর হুকুম। আপনি দেখবেন যে প্র্যাকটিস করতে করতে এমন জায়গায় যাবেন, তখন হাসবেন মুসকে মুসকে, আরে এই জিনিস নিয়ে আগে কত ইয়ে করতাম। না স্যার, আপনার ক্লাস নেওয়ার করার পর থেকে স্যার এখন অনেকটা সাহস হয়েছে স্যার। আমি একটা জব আপনি করতেছি জানেন 3 মাস হয়েছে। আপনি জানেন কালকে একটা গ্রুপ অফ মেমরি এক স্যার, হ্যাঁ, আমার জীবনে সবচেয়ে বড় সালামি দিছে। মানে কালকে আমার ক্লায়েন্ট আর কি, স্যারে ডাকছে ঈদের দিন, নতুন ক্লায়েন্ট তো, এই প্রথম ঈদ স্যারের সাথে। পরে ঈদ এমনি ডাকছে আর কি, যে একটু দেখা করো, তোমার সাথে কাজ আছে, বিদেশ যাবে তো। এবার বলেন তো সালামিটা কত হইতে পারে আনুমানিক, একটা আইডিয়া তাহলে করি। তো অনেক বড় পার্টি। গ্রুপ অফ কোম্পানি, এক নামে সবাই চিনেন, আপনার সবাই নাম জানেন, বলবো না। 6 ডিজিটের কম না স্যার? 5 ডিজিটের। 5 6 ডিজিট। তার 6 ডিজিটের কম হবে না স্যার? না না, 6 ডিজিট না, 5 ডিজিটেরই দিছে, ঠিক আছে। তাহলে 50,000 না, হ্যাঁ 5 ডিজিট 50,000 হয় না তো, 2 লাখ দিচ্ছে, জান বলে দিলাম। 6 ডিজিট স্যার, হ্যাঁ তাইলে স্যার 6 ডিজিট। 6 ডিজিট আচ্ছা, তাহলে ভুল করছে, 6 ডিজিট। তাহলে এটাই তো স্যার, আপনি তো স্যার ছোটখাটো ডিজিটের কথা বলতেন না, নিলে তো বড় ডিজিটই নিয়েছেন। না না, এটা তো ওটা তো উনি খাম দিছে, বাসায় এসে খুলে দেখছি, তাহলে এবার বলতেন কতটুকু সেনো করে। তাহলে এটা হলো না, ভাই সেটাই অর্জন, স্যার। এটা হলো অর্জন, ঠিক আছে। আচ্ছা দেখেন, এটা একদিনে হয়নি স্যার, আপনারা আজকে পরিশ্রম করেছেন। হ্যাঁ পরিশ্রমী এই করেন আপনাদের বোধহয়। দোয়া দেখেন। তাহলে এখন বোঝেন যে সম্পর্ক শুল্কটা বোঝায়। পড়াশোনাগুলো খুব ভালো লাগে স্যার। এই ক্লাসে স্যার এই যে উৎসাহিত করেন স্যার, খুব ভালো লাগে ভাই স্যার। শুনুন, অসম্ভব বলে Dedicated কিছুই নাই। আপনি নিজেকে নিজে বিশ্বাস করেন না, আল্লাহ ঠেকা পড়ছে কি ভাই? তো অনেকে তো বলে আপনি তো এখানে নিজেকে অনেক নিজে বিশ্বাস করেন না, competition। আমি এত বড় অ্যাডভাইজার হইতে পারবো, তাহলে মানুষের ঠেকা পড়ছে বলেন? আপনি নিজেকে বিশ্বাস করেন, নিজেরে যা বিশ্বাস করবে তাই পাবেন। আগে স্যার, নিয়ত চেষ্টা করেন। করলে স্যার সবই সম্ভব। হ্যাঁ, আমি স্যার, 1 যদি বছরে আমার কি বাড়ি বানায় সদিচ্ছা ফেলাইছি থাকে। দেখছেন আপনারা গিয়াতে, তাহলে অসম্ভব কিছুই দেখলাম নাই, স্যার। অসম্ভব কিছুই নাই। এখন খালি টাকা এক দিতেছেন না। বছরের ভিতরে- শুনেন স্যার, আমি এক বলি, বছরের ভিতরে আপনার স্যার ওই প্রজেক্টটা চেঞ্জ হয়ে গেছে, দেখলাম আমি বলি স্যার। এই যে আজকে 25 তারিখ না, আল্লাহ বাঁচালে নেক্সট 25 তারিখে চায়না বসে আপনি ভিডিও দিব, ভাই এখনো টাকা দিলেন না কেন? ঠিক আছে, ওয়েট করেন। স্যার আমি ওইদিন ফোন করছিলাম আপনাদের স্যার, এই যে প্রজেক্টের বিষয়ে কথা বলার জন্য। আচ্ছা, অসুবিধা নেই, ক্লাসে পরে ফোন দিয়ে সমস্যা নেই। শোনেন, আমি কি বলছি, এই যে 9 তারিখ চীন যাচ্ছি, চীনে যায় এই যে ধান কাটার মেশিন কিনে নিয়ে আসতেছে, আপনারা ওয়েট করেন, অসুবিধা না, আপনার জমি ধান কেটে দিব না, আপনি ওই জায়গায় টাকা দিবেন তো, টাকা এক জায়গায় দিবেন না, না দিয়ে যাবেন কই? আচ্ছা দেখেন, তাহলে ক্লাসে আলাপ করি। ধারা 55 পাশে কি বলছে, যে কোনো পণ্যের জীবন চক্রের একটা স্তরে কি করতে হবে, সম্পদ শুল্ক তালাশ ক্লাস করাবো না, আলোচনা করতেছি। একটা পণ্যের জীবন চক্রের একটা স্তরে সম্পদ শুল্ক দেওয়া লাগে, তাহলে বলেন বিদেশ থেকে টাইলস আমদানি করলে উনি কি আর সম্পদ শুল্ক দিবে বেচার সময়? না স্যার, একবার তো দিয়ে আসছে। হ্যাঁ, তাহলে যদি কেউ বলে কই পাবেন, তাহলে আপনি কি বলবেন? ধারা 55 ধারার উপধারা 5-এ বলা আছে কি, সম্পদ শুল্ক একবার, এটা মনে রাখবেন, পরে কিন্তু খুঁজে পাবেন না বইটা কই, বুঝছেন? বুঝেন নাই? আইনের 55-5-এ কি বলা আছে, বুঝছেন এবার? আচ্ছা, এখন মনে করেন আপনি দোকানে গেলেন, খেয়াল করেন, একটা কোন আইসক্রিম কিনা খাইলেন, কোন আইসক্রিমে সম্পদ শুল্ক আছে না ভাই? বাজারে বাচ্চার জন্য একটা কোন আইসক্রিম কিনা খেলেন, কোন আইসক্রিম সম্পদ শুল্ক আছে কিনা বলেন? জি স্যার আছে। আচ্ছা, হ্যাঁ, দেওয়া লাগবে না। কিন্তু দেখবেন বসুন্ধরা সিটিতে আইসক্রিম দিয়ে এরকম বড় বড় করে একটা কোন বানায় দিল, তাহলে এখন সম্পদ শুল্ক দেওয়া লাগবে কিনা বলেন? জি স্যার। খেয়াল করছেন? এবার জীবনচক্র চেঞ্জ করা যাবে না। ফুড কোর্টে গেলেন, যা যদি বলেন যে একটা মধুর বোতল দেন, তাহলে সম্পদ শুল্ক কি বোতলের ভিতরে আছে, কিন্তু যখন 1 গ্লাস কোক দিবে তখন কি সম্পদ শুল্ক দেওয়া লাগবে না? জি স্যার। তাহলে জি স্যার। কালকে যদি ব্যাটের লোক যায় ওই ফাস্ট ফুডের দোকান সুপার শপে, যদি বলে যে গ্লাস যদি বেচেন, গ্লাসের রেকর্ডটা বের করেন, এটা এইচডি দেন, চাইতে পারে কিনা বলেন? জি স্যার, পারে স্যার। তারপরে আইসক্রিমের দোকানগুলিতে বলতে পারে না যে আপনারা যেগুলি বানায় বেচেন এগুলি ব্যাট দেন, এইচডিও দিবেন, আর যেগুলি রেডিমেড থাকে, তাহলে বুঝছেন তো? এবার সম্পূর্ণ শুল্ক হয়েছে কি, জীবনচক্র চেঞ্জ করা যাবে না, যাহা কিনিবেন তাই বেচিবেন, এটা হলো একটা। হ্যাঁ, তাহলে এক বাই ট্রেডারদের জন্য আর কি। টাইস ইম্পোর্ট করলো, করে এটার উপরে ওই যে দেখবেন মসজিদে আমরা ইয়া করি, বিভিন্ন রকম প্রিন্ট করা থাকে, ছবি বা চিত্র প্রিন্ট করা থাকে, তাহলে এটাতে এইচডি চলে আসবে না? জি স্যার, দেওয়া লাগবে স্যার। হ্যাঁ, উনি কি ছিল টাইলস, কিন্তু উৎপাদন করছে কি প্রিন্টেড প্রোডাক্ট, টাইলসের উপরে বিভিন্ন রকম নাম টাম এই ব্যক্তি উৎপাদন পরিবর্তন করছে। করেছে স্যার। হ্যাঁ, মিনারের ছবি দিয়ে দিছে, তাহলে বুঝছেন তো? এবার তাহলে এইভাবে মাথা রাখবেন, যাহা কিনিবেন তাহাই বেচিবেন। এখন মনে করেন আপনি টাইলস কিনা টাইলসের ব্যবসা করেন, কিন্তু আপনার কাছে 6.3 নাই, তাহলে ব্যাট অথরিটি আপনি চাপাবাজি করে বাইচা যাবেন যে ভাই আমি তো সম্পদ শুল্ক দিয়ে গেছি। লজিকে তো এটাই বলে, হ্যাঁ, যেহেতু সম্পদ শুল্ক দিয়ে কিনছেন, দেওয়া জিনিস কিনছেন, বেচবেন, কিন্তু আপনার কাছে পেপারস আছে বলেন।
আপনি কেনার সময় 6.3 পান নাই, তাহলে আপনার কাছে কি পেপারস আছে? স্যার তাহলে আপনি ডবল Papers তো রিস্ক, থাকতেই পারে। না না, না থাকলে ডবল রিস্ক আছেন কিনা বলেন? জি স্যার। ব্যাটও দেওয়া লাগবো, এইচডিও দেওয়া লাগবো, তাহলে কি হলো যে যত কাজ তত লস, যত কাজ তত লস, কি বলেন? ডবল লস। হ্যাঁ, কাজ সাবধানে করতে হবে, বুঝছেন? এই সিয়া। তারপরে এখন দেখেন সম্পূর্ণ শুল্ক, তাহলে বুঝছেন তো এবার? তাহলে সম্পূর্ণ শুল্ক দেখেন, সম্পূর্ণ শুল্ক রেয়াত হয় না। সম্পূর্ণ শুল্ক কি হয় না? রেয়াত হয় না। সম্পূর্ণ শুল্ক কেনার সময় যদি ফেরত, ক্রয়কৃত পণ্য ফেরত দেন, তাহলে সম্পূর্ণ শুল্ক সমন্বয় করতে হবে না, কি বলেন? জি স্যার। ঠিক তেমনি বিক্রিত পণ্য যদি সম্পূর্ণ শুল্ক চলে আসে, তাহলে দেখেন ক্রয় ফেরত, বিক্রয় ফেরতের সম্পূর্ণ শুল্ক সমন্বয় করতে হয়। কয়টা জিনিস পাইছেন বলেন? ক্রয় ফেরত আর বিক্রয় ফেরত থাকলে কি হবে? সম্পূর্ণ শুল্ক কি হবে? সমন্বয় হবে, সমন্বয় হবে। এছাড়া রপ্তানিকারক যারা 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি বা ব্যাক টু বেগেসিতে পণ্য বেচেন, তারা যদি সম্পূর্ণ শুল্কতে পণ্য কিনে, তাহলে কি করতে পারবে? সম্পূর্ণ শুল্ক সমন্বয় করতে পারবে। দেখেন কটা জিনিস পেলে? 3টা জিনিস। ক্রয়কৃত পণ্যের সম্পূর্ণ শুল্ক থাকলে সমন্বয় করা যাবে, বিক্রয়কৃত পণ্যের সম্পূর্ণ শুল্ক থাকলে কি করা যাবে? ডেবিট নোট ক্রেডিটের মাধ্যমে সমন্বয় করা যাবে। আর রপ্তানিকারক সম্পূর্ণ শুল্ক দিয়ে পণ্য কিনলে কি করতে পারবে? এটা ফেরত দিতে পারবে। এছাড়া সম্পূর্ণ শুল্কের কোনো ইয়া নাই। তাহলে দেখা এবার দেখেন, আপনার যে পণ্য, বিক্রিত পণ্য যদি সম্পূর্ণ শুল্ক থাকে, তাহলে দেখেন এই যে 9.1 পার্ট 3 দেখেন এই যে 1 সি 1 বি এখানে চলে আসবে না ভাই? জি স্যার। এখানে দেখেন 1 বি করতে করতে দেখেন 9 বি হচ্ছে টোটাল সম্পূর্ণ শুল্ক। সবাই বুঝছেন? এসডি। আচ্ছা, জি স্যার। পারচেজের কোনো সম্পূর্ণ শুল্কের এন্ট্রি গড় নাই, বৃদ্ধিকারিত নাই, হ্রাসকারিত নাই। দেখেন সম্পূর্ণ শুল্কের একটা ক্লোজিং ব্যালেন্স আছে না? 53। জি স্যার। সম্পূর্ণ শুল্কের কি একটা, হ্যাঁ, ক্লোজিং ব্যালেন্স আছে, দেখেন 53। আচ্ছা দেখেন, আমরা বলছি যে দেখেন এই যে এখানে দেখেন কি লেখা আছে 38-এ ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট সাপ্লিমেন্টারি ডিউটি আছে কিনা বলেন? জি স্যার। ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট সাপ্লিমেন্টারি ডিউটি। ভাই আপনি যদি পণ্য কিনেন, তাহলে ব্যাট যেমন রেয়াত পান, ঠিক সম্পূর্ণ শুল্ক রেয়াত পান না, সম্পূর্ণ শুল্ক দিয়ে আসেন না? জি স্যার। এখন যদি ক্রয়কৃত জিনিস ফেরত দিয়ে দেন, তাহলে সম্পূর্ণ শুল্কটা কি আপনার পকেট থেকে কি বাদ দিয়ে দেওয়ার কথা না? আপনাকে কি দেওয়া লাগবে? তাহলে আমরা এটা বলতে পারি যে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, কি বলেন? যে আমি আর সম্পূর্ণ শুল্ক দিব না। ঠিক তেমনি আপনি যদি পণ্য বিক্রি করেন, ওই পণ্যের সম্পূর্ণ শুল্ক যদি থাকে, তাহলে এখন কি আর দিবেন বলেন? না স্যার, দেবো না। তাহলে বলছেন ইনক্রিজিং আর ডিক্রিজিং, তাহলে ক্রয় ফেরত বিক্রয় ফেরত কত দিবেন? 38-এ দিবেন আর 39-এ দিবেন। 40 নাম্বার করে বসছে সাপ্লিমেন্টারি ডিউটি পেড অন ইম্পোর্ট স্টেজ। যদি আপনি সাপ্লিমেন্টারি ডিউটি পেড অর অন ইম্পোর্টস এগেইনস্ট এক্সপোর্টস। আপনি যদি রপ্তানিকারক হন, আপনি যদি কোনো র মেটেরিয়াল বা বিল অফ এন্ট্রিতে বা স্থানীয় ক্রয়তে এসডি দিয়ে থাকে, তাহলে আপনি সমন্বয় করতে পারবেন না। কোথায় দেবেন? 40-এ। তাহলে 38, 30, 40 দেখেন এখানে কি বলা আছে? নেট পেয়েবল, সরি এটা না, নেট পেয়েবল সাপ্লিমেন্টারি ডিউটি ইজুকাল টু কি? দেখেন তো কি লেখা আছে? 9B প্লাস 38 মাইনাস 39 প্লাস 40 না? দেখেন তো 38, 39, 40 কিনা? 38, 39, 40। আর 9B হচ্ছে কি? যে 9B এই সেলসের 9B। তাহলে এই 4টা যোগ বিয়োগ করার পরে যেই টাকাটা আসবে, এটা সরকারকে দিবেন না? কি বলেন? পেয়েবল না? আচ্ছা, এটার সাথে আপনার দেখেন 53 নাম্বার করে একটা সমাপনী জের আছে না সম্পূর্ণ শুল্কের আগের মাসের যে থাকে না একটা, যদি থাকে তাহলে ওটা অ্যাডজাস্ট করবেন না। তাহলে কি বলছে দেখেন, নেক্সট নেট পেয়েবল, কি বলছে? নেট পেয়েবল। দেখেন নেট পেয়েবল মানে নেট কত দিবেন? এটা তো গ্রস ছিল। তাহলে আগের পুরাতন আইনে আমার একটা সম্পূর্ণ শুল্কের জের ছিল না? দেখেন তো 56 নাম্বার করে রিমেনিং ব্যালেন্স এসডি ফ্রম মূসক 18.6 রিটার্ন আছে কিনা বলেন? রুলস 118.5-এ বলা আছে কিনা? জি স্যার। তাহলে সমাপনীর জেরে সম্পূর্ণ শুল্ক, পুরাতন আইনের সম্পূর্ণ শুল্ক 30% অ্যাডজাস্ট করার পরে যদি থাকে, তাহলেই তো জমা দিবেন। কি বলেন? এটা নেট পেয়েবল না ভাই? এই 37 দেখেন 37
এই দেখেন 36 মাইনাস 53 ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 53 প্লাস 57 কিনা বলেন। জি স্যার। আচ্ছা তাহলে এই 37 এর টাকাটা আপনারা এই যে ইয়া দেখেন 59 এইচডি রে ঘরে দিবেন না, এইচডি ডিপোজিট এই ঘরে দিবেন না, কি বলেন? জি স্যার। যদি বেশি দেন টোটাল এসডি টা বের হলে এসডি ডিপোজিট দিতে হ্যাঁ হবে। যদি দেন, যদি কোনো কারণে এইচডি বেশি থাকে তাহলে এটা পরের মাসে আবার ক্যারি করবেন না। জি স্যার। তাহলে এইচডি পার্টটা বুঝালাম। আমি তবে রিটার্ন এখনো যাই নাই, হ্যাঁ রিটার্ন এখন যাই নাই, আমি এটা রিটার্ন ক্যারি ফরওয়ার্ড হবে তাই না স্যার? হ্যাঁ ক্রেডিট ফরওয়ার্ড হবে। আচ্ছা দেখেন এছাড়া আরও কিছু আলোচনা আছে, দেখাই দিই। দেখেন আমরা শুনি না ইয়া লেখা থাকে না কাস্টমস এক্সাইজ ব্যাট, কি বলেন শুনি জি কিনা? স্যার। তারপরে সিন্দাবাদ দেখতে ছোটবেলায়, স্যার দেখতাম। হ্যাঁ সিন্দাবাদ দেখার সময় বলতো না বিটিভিতে। যে হ্যাঁ বিটিভিতে, আমরা মেট্রিক পরীক্ষার মধ্যে দেখছিলাম, পরীক্ষা কালকে তাও 1 ঘন্টা আমাদের চাই নিয়েছিল 7 দিন আগে যে সিন্দাবাদ দেখতেই হবে, মেট্রিক পরীক্ষা হয়েছে তো কী হয়েছে, ঠিক আছে এই অবস্থা। দেখেন তখনকার দিনে তার এত কিছু ছিল না, তখন ওই বলতো না যে মহারাজ আপনার এই রাজ্যে এক বণিক আসছে, সে বণিক ব্যবসা করবে, আপনার জন্য উপঢৌকন নিয়ে আসছে, হীরা জহরত নিয়ে আসতো কিনা, রাজার স্যার। জন্য কিছু উপহার নিয়ে আসতো, তাহলেই তো রাজা খুশি হয়ে কি হতো, হ্যাঁ আমার এলাকায় ব্যবসা করো। তারপরে বলতো না কত কর দিবেন, কি বলেন, রাজারা ওই কর জি, দিয়ে স্যার। তো দেশ চালাইতো, তাহলে এই কর থেকে তো হচ্ছে রাজস্ব। এখন দেখেন এই যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এই ব্যাট ব্যবস্থা আসার আগে আগে কিন্তু মানে ব্যবসায়ীদের পথে এত ব্যাটের ঝামেলা ছিল না, ব্যাট দিত ওই ভোক্তা পর্যায়ে ব্যবসায়ীরা ব্যাট দিয়ে দিত। তখনকার দিন একটা আইন ছিল লবণ আইন, এক্সাইজ ডিউটি। এই লবণ আইনে কী হচ্ছে, এই যে ব্যবসায়ী যখন পণ্য ব্যস্ত, ব্যবসায়ী কী করতো, সরকার জনগণের পক্ষ থেকে সকল ব্যাট আদায় করে দিত। কিন্তু এই এক্সাইজ ডিউটিটা কি আছে বলেন? এখন দেখবেন এফডিআর আর ব্যাংকের কিছু কাজে যায় কি এক্সাইজ ডিউটি আছে, বুঝছেন? আপনি দেখবেন যে কারো যদি এফডিআর থাকে এক্সাইজ ডিউটি কাটে না ভাই। ওই স্যার ব্যাংকের স্টেটমেন্টে উঠালি যায় এক্সেস ডিউটিটা লেখা থাকে স্যার। জি জি হ্যাঁ ট্যাক্সের হ্যাঁ। ফাইল করি তখন তো এক্সেস ডিউটি লেখা থাকে স্যার। জি জি তাহলে দেখেন এরকম এক্সাইজ ডিউটি যদি দেওয়া লাগে তাহলে এটা কোথায় দিবেন? 45-এ। 45। এটা দেখেন এই যে এডিট করলে লেখা যায়, দেখছেন লেখা যায়, এগুলি কি দেখছেন লেখা যায়, এই যে এটা লেখা যাবে, হ্যাঁ লিখবেন। আর আর অনেক করেছে তো এটা লগ আউট হয়ে গেছে, দাঁড়ান এটা করতেছে। স্ক্রিন শেয়ার করছি ভাই? এখনো আসে নাই স্যার। আচ্ছা না আসলেই ভালো, আমি একটু লগ ইন করে নেই। আরে স্যার টাকা আছে তো, টাকা চিন্তা করতেছেন না কেন? না না ওইটা না ভাই, আমার তো এটা ইউজার আইডি পাসওয়ার্ড না। না এগুলো তো পার্সোনাল জিনিস, এগুলো তো দেখানো যায় না। কনফিডেন্সিয়াল জিনিস তো। দেখা গেলো যে আপনি যা টেস্ট করলেন তখন আমার তো লগ হয়ে গেল, বিপদ না? তবে এরকম হইতে পারে আপনারা লাকি বেস হইতে পারেন, এরকম হইতে পারে যে আপনাদের ব্যাচ ট্রেনিং হয়তো লাস্ট ট্রেনিং, এরপর ট্রেনিং নাও করাইতে পারি, ঠিক আছে, বলা যায় না কিছু। স্যার এক্সিকিউটিভ ট্রেনিং দেওয়া বা ওইটা যেটা বলেছিলেন স্যার ওটা করা সময় পাবো না ভাই, আর আমরা তো চাচ্ছিলাম সময় পাবো না, সময় পাবো না। ফিজিক্যালি যেটা বলছিলেন স্যার। না এখন ট্রেনিং করাবো, ওই যে গাছ লাগানোর ট্রেনিং, গরুর দুধ দোয়ানোর ট্রেনিং, এগুলি করাবো, ধান চাষের ট্রেনিং, জাতীয় পর্যায়ে ট্রেনিং করাবো। তো স্যার আপনার ট্রেনিং করে তো খিদা স্যার বাইরে গেছে স্যার, এখন কি করবো স্যার? না করাবো, অসুবিধা নেই, ওই ফিজিক্যাল করানো যাবো না, কুমিল্লা বসে বসে করাবো না। আপনি চলে যাবেন গাড়ি বস্তা নিয়ে চলে যাবেন আমার লগে, ধান খেতে বসে ব্যাটারি ট্রেনিং করাবো। স্যার আপনি স্যার যদি আমাদের ক্লাস শেষ করে চলে যান তাহলে রাস্তার মাঝখানে থেকে যাবো স্যার, আমরা এইগুলো পাবো না ওইগুলো আরে পাবো বাবা না। আমি কি শুনেন, না আমি তো পেশা ছাড়তেছি না, স্যার নতুন ধানের খিচুড়ি খাবো স্যার। ইনশাআল্লাহ। শুনেন আমি বলি আমি তো পেশা ছাড়তেছি না, বুঝেন নাই, আমার কাজ বাড়াইতেছি। আচ্ছা রাখ আলোচনা করে দেখেন, বলছে আমি তো আমার পেশা ছাড়ি নাই, ছাড়ছি ভাই, আমি তোমার পেশাতেই থাকবো, ঠিক আছে।
আচ্ছা দেখেন স্যার এগুলো তো লাইফ রিপ্লেসমেন্ট প্লাস হলো যে নিজের ইনভেস্টমেন্ট। জি জি আচ্ছা দেখেন তাহলে সম্পূর্ণ শুল্ক কোথায় দিবেন 45-এ কোথায় দিবেন এক্সাইজ ডিউটি 45-এ আর এখানে দিবেন এই যে দেখেন 60 নাম্বার করে হ্যাঁ এই কোডে জমা দিয়ে দিবেন আচ্ছা তারপরে দেখেন আপনার এরকম থাকতে পারে যে শোনেন না এই যে পেবল ডেভেলপমেন্ট সারচার্জ কি বলেন যেমন আমি ওই জায়গায় কাজ করতেছি আমার ওই রাস্তাঘাটে কি ইটের গাড়ি তারপরে কি ওই পাথরের গাড়ি যেতে যেতে কি রাস্তা কাদা রাস্তা নষ্ট হইতেছে এখন আমাকে যদি ইউনিয়ন পরিষদ থেকে আসা বলে ভাই আপনি রাস্তা নষ্ট করছে রাস্তা তৈরি করে দেন বা আপনাদের দেখবেন যে বিভিন্ন জায়গায় যখন রডের ফ্যাক্টরি থাকে সিমেন্টের ফ্যাক্টরি থাকে বাড়ি বাড়ি যানবাহন রাস্তা তাতে নষ্ট হয় না ভাই জি স্যার তাহলে এখন আপনার জন্য যদি এরকম রাস্তাঘাট নষ্ট হয় তাহলে সিটি কর্পোরেশন বা পৌরসভা বলতে পারে না যে ভাই আপনাকে এত টাকা জরিমানা করে সারচার্জ দিবেন তাহলে ডেভেলপমেন্ট সারচার্জ দেওয়া লাগতে পারে কিনা বলেন জি স্যার আইসিটি ডেভেলপমেন্ট সারচার্জ এই দেখবেন মোবাইলের টাওয়ারের কারণে পরিবেশের অনেক ক্ষতি হয় না বলে না পশু পাখি মরে যেতেছে পাখিদের থাকে না তারপরে যে কেবলের জন্য বিভিন্ন দুর্ঘটনা ঘটে না তাহলে এখন যদি কোনো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে বলে যে ভাই আপনার তারের জন্য আমাদের এই এলাকায় প্রায় কি সমস্যা হচ্ছে সারচার্জ চাইতে পারে কিনা বলেন জি স্যার আচ্ছা হেলথ দেখেন পেয়েবল হেলথ কেয়ার সারচার্জ এখন ট্যানারি শিল্পের জন্য মানুষের স্বাস্থ্যের অনেক ক্ষতি হইতেছে না বুড়িগঙ্গার পাশে যেসব শিল্পগুলি বা ট্যানারি যে শিল্পগুলি বা ওই যে ডাইং শিল্প এদেরকে সারচার্জ দিয়ে দেন দেখবেন যে এই ব্যাটের বইয়ে এরকম 1000 প্রতিষ্ঠানের লিস্ট করে দেখবেন যে তাদের কি উৎপাদনের উপর 1% সারচার্জ ধরে দিছে পরিবেশ অধিদপ্তরের সাথে আলোচনা সাপেক্ষে তাহলে এটা কি এই ধরনের সারচার্জ না ভাই হেলথ আর এনভায়রনমেন্ট কি বলেন জি স্যার হেলথটার কারণ এই মানুষের স্কিনে সমস্যা হইতেছে পানির জন্য তাহলে হেলথ আর এনভায়রনমেন্ট কি হেলথ হলে হেলথ সারচার্জ 48-এ আর এনভায়রনমেন্ট হচ্ছে 49 তাহলে দেখেন এই যে দেখছেন হেলথ আর কি এনভায়রনমেন্ট 63 আর 64 তাহলে এইভাবে যার যার জন্য নির্দিষ্ট ঘর আছে কিনা বলেন জি স্যার তাহলে এইভাবে এখন বলেন মোটামুটি রিটার্নটা আপনার সবটা চিনছেন না 9.1 জি স্যার আচ্ছা তাহলে আমরা এখন দেখি বিভিন্ন রকম সাব ফর্ম দেখি কি বলেন 9.1-এর সাব ফর্মগুলি চিনি কীভাবে পূরণ করবেন এখন এইটা বোঝার আগে আপনাদের দুইটা জিনিস বলে নেই প্রথম হলো যে আমরা যে 9.1-এর সাব ফর্ম বুঝবো আপনি খেয়াল করেন আপনি যাহাই বেচেন যেটা সেটা পণ্য হোক আর সেবা হোক আপনি তাকে দুইটা ক্যাটাগরির মধ্যে একটা ফেলাইতে হবে হয় তা পণ্য নতুবা সেবা খেয়াল করেন কয়টা ক্যাটাগরিতে ফেলাবেন দুটো ক্যাটাগরি স্যার হ্যাঁ হয় পণ্য নতুবা সেবা পণ্য যাই হোক অথবা সেবা পণ্য বা সেবা ফেলাইতে হবে নাহলে কিন্তু রিটার্ন দিতে পারবেন না তাহলে আপনারা যারা জি, স্যার। রিটার্নে কাজ করবেন দেখেন আমি দুইজনের বই করতেছি কারণ কেউ আমার শত্রু না কেউ আমার মিত্র না দুইজনে আমার কাছের মানুষ লিটন ভাইয়ের একটা বই আছে দেখেন লিটন পাবলিকেশনের এটা আমাদের লেখছে রুহুল আমিন স্যার ঠিক আছে এই যে ওনার একটা বই আছে এটাও ছবি সহ কাস্টম ট্যারিফ আবার দেখবেন আমাদের আরেকজন লেখক আছে ওই যে উনিও অনেকগুলি বই লিখছে আসিফ আহমেদ ঠিক আছে ওনারও এরকম বই আছে কি যে ছবি সহ কাস্টম ট্যারিফ তাহলে আপনি যদি জি, পণ্যের ব্যবসা করেন এই দুইটা বইয়ের যে কোনো একটা আপনার রাখা দরকার কারণ বছর বছর ট্যাক্স ব্যাটের হাত চেঞ্জ হতে পারে কিন্তু ডিউটি চেঞ্জ হতে পারে কিন্তু এসএস কোড তো চেঞ্জ হয় না কি বলেন এখন আমরা জি, স্যার। যদি পণ্য রেন্টি দেয় আমার লাগবে কি এসএস কোড বলে হারমোনাইজ সিস্টেম কোড কারণ শোনেন যতই বলেন 36 ঘন্টা ক্লাস 36 ঘন্টা ক্লাস করা 6 মাস করেন ব্যাটের অনেক কিছু শেখানো যাবে 10% সম্ভব না ব্যাট হচ্ছে এত বিশাল সমুদ্রের মতো ঠিক আছে তাহলে এই যে আপনি বাংলাদেশে মনে করেন রাত্রে এখন এই যে ডিসেম্বর কথা শুনে মাথা ব্যথা করলো তার যে প্যারাসিটামল খাবেন না কি বলেন জি স্যার জি স্যার এখন অন্য দেশে এটা প্যারাসিটামল না হয় অন্য নাম হইতে পারে না জি স্যার জি স্যার তাহলে এই প্যারাসিটামল বিদেশ থেকে ইম্পোর্ট করতে পারেন না তাহলে এই এসএস কোড দ্বারা ওয়ার্ল্ড কাস্টমস কি করছে এই একই পণ্যের যেই দেশে যেই নাম হোক না কেন সরকার কি করছে একটা এসএস কোড নির্ধারণ করেছে হারমোনাইজ সিস্টেম কোড তাহলে আপনি যেই দেশে যেই নামই হোক এই কোড দ্বারা সারা বিশ্বের সব কাস্টমসের লোক তাকে চিনে কিনা বলেন অবশ্যই চেনে স্যার আর আমাদের দেশে ধর্মীয় কারণে অনেক খাদ্যদ্রব্য হারাম কিন্তু আপনি চায়নাতে যাই দেখবেন মুদির দোকানে বিক্রি করতেছে কি বলেন জি স্যার জি স্যার আছে না যেমন আমি একবার চায়নাতে গেলাম এক বাংলাদেশি ভাইয়ের সাথে পরিচয় হলো দুই হাতে দুইটা নিচ্ছে বুঝছেন বাকিটা বুঝে নেন হ্যাঁ এটা দেখ চুমুক দেয় এটা দেখ চুমুক দেয় আমি কই ভাই কি শুরু করছেন কয় ভাই পাইছি পাগলা পানি খায়া নেই হ্যাঁ 3 দিন পরে তো চলেই যাবো তাহলে এই হচ্ছে অবস্থা বুঝেন নাই কিন্তু আমাদের দেশে এটা সম্ভব বলেন কারণ ওদের দেশে মুদির দোকানে কি এগুলো বিক্রি করা যায়
তাহলে বিদেশে অনেক জায়গায় দেখবেন 90% মহিলা পুরুষ সবাই কাজ করে না, কিন্তু আমরা মুসলিম কান্ট্রি আমাদের সম্ভব বলেন? না জি না স্যার। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম। হ্যাঁ, তাহলে আপনি পণ্য বেচলে কিসের বই কিনবেন বলেন? এসএস কোডের জন্য হারমোনাইজ সিস্টেম কোড। আর যদি সার্ভিস বিক্রি করেন তাহলে এই যে এসআরও আছে না, এসআরও মুশকের আগে লেখা আছে 43, মুশকের আগে কি লেখা আছে বলেন? 43 মুশোর আগে 43। তাহলে এই 43টা সেবায় যে সেই সেবাগুলি ছিল না এইভাবে সেবা, তাহলে মুশকের আগে 43 নাম্বার সেবায় সরকার 99টা সেবার সংজ্ঞা দেওয়া আছে। তাহলে বলেন পণ্যের এসএস কোড আর সেবা সার্ভিস কোডের তথ্য পাইছেন কিনা? আপনার বিক্রিত পণ্য বা কৃত পণ্যটা হয় এসএস কোডে পড়বে, নাহলে কিসে পড়বে? জাকির স্যারের বইয়ের 623 নাম্বার পেজ সেবাতে পড়বে। এখন তাহলে পণ্য আর সেবা খুঁজে পাবেন কিনা বলেন? প্রথম মাসটা কষ্ট হবে, আর নতুন রিটার্ন দেন, প্রথম মাসটা কষ্ট হবে। 1 মাস করে নিলে কি হবে না, আর ঝামেলা হবে না। তাহলে এই এসআরও দ্বারা মুশকের আগে 43, এই এসআরও দ্বারা সেবাগুলি বের করবেন কিনা বলেন? এমন কোন প্রোডাক্ট আছে নাকি যে এইচএস কোড হয় না বা নাই? আচ্ছা দাঁড়ান দেখাচ্ছি। এই যে এইভাবে খেয়াল করেন। এখন ব্যাপার হইলো যে গ্যাস, কি বলেন, প্রাকৃতিক গ্যাস। তাহলে আপনি যদি সেবাতে খোঁজেন যা পাবেন প্রাকৃতিক গ্যাস, না, এটা তো প্রোডাক্ট। তাহলে আপনি এই এসএস কোডে খুঁজতে হবে। ঠিক অনুরূপভাবে 43টা সেবার মধ্যে 46টার মধ্যে আছে দেখেন, সরকার বলছে মিষ্টান্ন ভান্ডার, আপনি খাইলেন মিষ্টি, সরকার বলছে সেবা। আপনি কি করলেন, ফার্নিচার কিনলেন পণ্য, সরকার বলছে সেবা। তাহলে এইরকম দু একটা ব্যতিক্রম আছে, এগুলো একটু খেয়াল রাখবেন। তো সেবাটা স্যার পাবো কোথায় স্যার? ইসে স্যার ওই যে সেবাটা হলো ওই মুশকের আগে 43 নাম্বার আছে বই দেখবেন, আর এসএস কোডের জন্য এই বইটা কিনে নেবেন। তাহলে আপনার এই এন্ট্রি দেওয়ার জন্য দুইটা তথ্য লাগে, হয় পণ্য অথবা কি সেবা। সেবা। পণ্য হলে এসএস কোড, সেবা হলে কি কোড? সার্ভিস কোড। আরেকটা তথ্য লাগবে দেখেন, বিল অফ এন্ট্রি আপনার যদি আপনাদের তো দেওয়া হয়েছে কিনা জানি না, এখানে দেখেন স্যার ব্যাটের যেই পরিমাণ ফ্যাস, এটি তো স্টার জলসা জি বাংলা নাটকের থেকে ভয়াবহ। এই জন্যই তো মনে করেন নিজাম ভাই 28 কোটি টাকা নিয়ে বসে রয়েছে, বুঝলেন না? শোনেন, কঠিন কাজ শিকার ভিতরে মজা আছে। একবার ক্লায়েন্ট পাইবেন দেখবেন যে এটার মতো মজা অন্যরকম নাই। যেমন আমাকে একজন বলতেছে, হ্যাঁ আমি বলছি আপনার ক্লায়েন্ট কত, অ্যাডভাইজার বলছে আমার 500 ক্লায়েন্ট। না আমি বলি আপনি 500 ক্লায়েন্টের কাজ কীভাবে করেন, আমার তো মাথায় ধরে না। হ্যাঁ আমি বলতেছি যে আমি 100 ক্লায়েন্ট নিয়ে হিমশিম খাইতেছি, কীভাবে সম্ভব? কয় আমি তো শুধু রিটার্ন দিই, আর কিছু করি না। বুঝছেন এবার? জি স্যার। 500 টাকা রিটার্ন আমাকে একজন দোকানে বসে। হ্যাঁ ওরা স্যার আমাকে একজন বলতেছে এখানে কম্পিটিশন নাকি অনেক বেশি। হ্যাঁ কম্পিটিশন বেশি। শোনেন বস, আমি বলি আপনাদের যে জবটা, হ্যাঁ অনেক হাই স্যালারি, ওটাতে কম্পিটিশন বেশি না বস? অবশ্যই। জি স্যার। হ্যাঁ, আবার যেই বস জবটাতে কোনো চ্যালেঞ্জ নাই, রিস্ক নাই, বসে বসে কাজ করা যায়, হ্যাঁ ওই জবটা জানা কম্পিটিশন কেমন বলেন? আরও বেশি না? জি স্যার। তাহলে আপনি কোন জবে জায়গায় কম্পিটিশন নাই বলেন? এটা তো স্যার একটা কনফিডেন্সিয়াল জব, যার কারণে স্যার এটা একটা ভ্যালুই আলাদা। না এটা ভ্যালু আলাদা, বিশ্বাসযোগ্যতা আলাদা। নিজের- শুনেন, এই যে আপনাদের হ্যাঁ, মধ্যে- স্যার, আপনাদের মধ্যেই তো অবশ্যই। একজন ফোন দিয়েছেন, নাম বলবো না, কিছু মনে করেন না। হ্যাঁ উনি বলতেছে ওনাদের এক অ্যাডভাইজার ছিল 3 বছর আগে, উনি 2টা বিল অফ এন্ট্রি রেয়াত নেয় নাই। এখন কোম্পানির হয়তো হিসাব নিকাশ করে দেখে 30-40 লাখ টাকা রেয়াত নাই। তাহলে এটা কত বড় ভুলের কাজ ভাই, কি বলেন? জি হ্যাঁ স্যার। অবশ্যই স্যার, এটা তো অনেক বড় ভুল। কোম্পানি এখন অনেক এই বড় 5 loss। বছর পরে কোম্পানি আর কি বলবে বলেন? এর কইতে পারবে না সইতে পারবে? না, এখন তো কিছু করার নাই স্যার, 4 মেয়াদের ভিতরে তো নিতে হবে। না না, তারপরে তো এটাই তো নির্ণয় ভুল দিবে না। হলে, শোনেন ভুল হলে কি হয়, এই যে এটাই তো অভিজ্ঞতা। ঠিক আছে, আমার ক্লায়েন্টদের মধ্যে কেউ কেউ আছে জানেন, আমার সাথে কোনো ইয়া করে না। কি কারণে? এর আগে এরকম কেউ ভুল করছে, এই জন্য না নিজাম ভাই যা বলছে তাই বলছে, ভাই আপনি একটু রিটার্নটা শুধু দেখা দিবেন, ওরা করুক যাই করুক নিজের হাতে দেখা দিবেন। কি বুঝছেন? যে আমার শুধু রিটার্নটা দেখার জন্য সে আমাকে এক্সট্রা ফি দেয়। আচ্ছা দেখেন বিল অফ এন্ট্রিতে এটা কি লেখা বলেন? C180, এটা কি নাম্বার বলেন? চালান নাম্বার। তাহলে আমরা যখন 9.1 পূরণ করব, পার্সেস দেওয়ার সময় আমাদের তথ্যটা লাগবে, এই জন্য আমি এটা ওপেন করছি। এটা মাথায় রাখেন, এটা চালান নাম্বার। এই যে 25/2/2025, এটা রেফারেন্স ডেট না, কি বলেন? জি স্যার। আমাদের তো শুল্কায়িত হয়েছে যে 25/2/25-এ, কিন্তু অনেক সময় এরকম হয় না যে ওই যে এখন আন্দোলন চলতেছে, বিল অফ এন্ট্রি প্রসেসিংয়ে আছে, কি বলেন? তাহলে এই ডেট আর এই ডেট কি এক হবে?
না স্যার তাহলে আপনি খাতা এন্ট্রি দেওয়ার সময় এই ডেট অনুযায়ী দিবেন, কিন্তু 9.1 যখন পাঁচটা দিবেন তখন এই চালান নাম্বার এই ডেটটা লাগবে না। জি স্যার। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, এই যে এখানে দেখেন তো 301 কাস্টম হাউস নাম্বার আছে কিনা বলেন। জি স্যার। তাহলে এই যে আপনি যখন বিলোপিটি বিভিন্ন পোর্ট দিয়ে আনবেন তখন আপনি দেখবেন বিলোপিটি খুঁজে পাবেন না, তখন কি লাগবে 301 কাস্টম হাউস নাম্বার। তারপরে এখানে দেখেন কি লেখা আছে যে কত ইউএসডি, হ্যাঁ 32 নাম্বার করে দেখেন আইটেম নাম্বার দেওয়া আছে কিনা। জি স্যার। এই আইটেম নাম্বারটা লাগবে 32টা আইটেম। হ্যাঁ 32টা না না 32 নাম্বার করে, এটা প্রথম আইটেম। এরকম একাধিক পেজ থাকলে তারপরে দেখেন এখানে দেওয়া থাকে 1 নাম্বার পেজের 1 নাম্বারে এরকম থাকে না, 10-এর 1, 10-এর 2, 10-এর 3, তার মানে 10টা পেজ। কি বলেন? হঠাৎ করে যদি দেখেন 10-এর 9 নাই, তার মানে করবেন একটা পেজ মিসিং। জি স্যার। আচ্ছা, তারপরে দেখেন এখানে কি দেওয়া আছে, সিপিসি কোড দেওয়া আছে একটা, দেখেন কি দেওয়া 37-এ কাস্টম প্রসিডিউর কোড, হ্যাঁ এটা আপনার লাগবে। তাহলে এই কটা জিনিস কি আমরা রিটার্ন দেওয়ার সময় লাগবে। তারপরে দেখেন অ্যাসেসেবল ভ্যালু কি দেওয়া আছে, অ্যাসেসেবল ভ্যালু ব্যাট আর এটি, এই জিনিসগুলো চিনছেন কিনা বলেন। জি স্যার। আচ্ছা 9.1 পুরো সময় এখন আমাদের এগুলো লাগবে, তাহলে আমরা এবার 9.1 চলে যাই। দেখেন আশা করি এগুলো তো বুঝছেন। জিরো রেট গুডস অ্যান্ড সার্ভিস। আচ্ছা ভাই, জিরো রেট গুডস অ্যান্ড সার্ভিস যদি বিক্রি করেন, আপনি এক্সপোর্ট করলে বিল অফ এক্সপোর্টের মাধ্যমে এক্সপোর্ট করেন না। এই দেখেন তো এই বিল অফ এন্ট্রির উপরে লেখা থাকে না, বিল অফ এন্ট্রি অবলিক বিল অফ এক্সপোর্ট। আপনারা যখন বিল অফ এন্ট্রি নেবেন দেখে বিল অফ এন্ট্রির উপরে কী লেখা থাকে, এই যে এখানে দেখবেন লেখা আছে কিনা বিল অফ এন্ট্রি অবলিক এক্সপোর্ট লেখা আছে কিনা। জি স্যার। তাহলে একটা ফর্মেটই বিল অফ এন্ট্রি, আবার কি বিল অফ এক্সপোর্ট। তাহলে ওই যে C001 এটাই বিল অফ এক্সপোর্টের নাম্বার। তাহলে আপনি দেখেন ডিমড এক্সপোর্ট। আচ্ছা, আমরা যে এই রেজিস্টার খাতাগুলি রাখছি কী উদ্দেশ্যে রাখছি, আমার পণ্যের কোম্পানির ধরন অনুযায়ী আমি যদি টি শার্ট রপ্তানি করি আমার এসএস কোড একটা হবে না, আমি যদি অ্যাক্সেসরি রপ্তানি করি এসএস কোড একই হবে কিনা, কিন্তু আমি যদি টি শার্ট অ্যাক্সেসরিজ জিন্সের প্যান্ট রপ্তানি করি তাহলে আমার এসএস কোড 3টা হতে পারে কিনা বলেন। অবশ্যই 3টা। তাহলে আমরা যে এই যে খাতাগুলি রাখি, যে ক্রয় খাতা বিক্রয় খাতা রাখি, তাহলে এইভাবে এসএস কোড ধরে ধরে আমরা প্রত্যেকটা আইটেমের জন্য আলাদা এন্ট্রি দিতে পারি। আবার কি করতে পারি, গ্রুপ করে দিতে পারি না, টি শার্টটা যোগ করে একসাথে দিয়ে দিলাম। জি স্যার। তাহলে এটা নির্ভর করবে আমার কিসের উপর, কাজের নেচারের উপরে। এই জটিলতার কারণে অনেকে দেখবেন এখনও অনলাইন রিটার্ন দেয় না। তাহলে 1 নাম্বার ইয়াতে যায় সাব ফর্ম, এবার সাব ফর্মগুলি দেখাই। সাব ফর্ম ওপেন করলেন, তাহলে আপনি যতটি পণ্য ওপেন করবেন প্রত্যেকটার জন্য একটা করে সাব ফর্ম ওপেন করবেন কিনা বলেন। জি স্যার। আর আপনি যদি মনে করেন যে আমার বিল অফ এক্সপোর্ট আছে 4টা, আমার যোগ রাখতে সুবিধা হয়, আপনি প্রত্যেকটা বিল অফ এক্সপোর্টের জন্য একটা করে এন্ট্রি দিতে পারেন না। জি স্যার। তাহলে এটা নির্ভর করবে কিসের উপরে, আপনার কাজের ভলিউমের উপরে। তাহলে আমরা যদি ভুলে এরকম ওপেন করে ফেলি, দেখেন তো ডিলিট করা যায়, এডিট করা যায়, আছে কিনা বলেন। ডিলিট এডিট আছে স্যার। মাঝে মাঝে কাজ করে কি করবে, সেভ করবে। আমি তো করবো না কারণ আমার রিটার্ন এটা। তাহলে ওপেন করলাম বিল অফ এন্ট্রি নাম্বার, তাহলে বিল অফ এন্ট্রি নাম্বার দিবেন কিনা বলেন। জি স্যার। C001 ধরেন বিল অফ এন্ট্রি নাম্বার, তাহলে এইভাবে এন্ট্রি দিবেন। বিল অফ এন্ট্রি ডেট, এটা কয় তারিখে বিল অফ এন্ট্রি ছিল, এটা উদাহরণস্বরূপ ধরেন 25 তারিখ, তাহলে এইভাবে নাম্বার ডেট লিখতে পারবেন। কি লেখা ছিল, কাস্টম হাউস কোড, ওই যে 301 ছিল না ভাই। জি স্যার। জি স্যার। 301 বিল অফ এন্ট্রি আইটেম নাম্বার মনে আছে, ওই যে বলছিলাম 1 2 3। এখন যদি না আইটেম নাম্বার 1, কারণ আপনি দেখেন, হ্যাঁ এখন একটা আইটেম যদি 5টা থাকে তাহলে 5টা এন্ট্রি দিতে হবে না। তাহলে আইটেম নাম্বার 1। সিপিসি কোড কত ছিল, 4000। এখন আমি তো মনে করেন 9.1 ওপেন করছি একজনের, বিল অফ এন্ট্রি দেখেছি আরেকজনের, হইতে পারে কিনা বলেন। জি স্যার। তাহলে আমি পরীক্ষামূলক একটা দিয়ে দিলাম, ধরেন এইটাই সিপিসি কোড। এখন আপনি বলেন আপনি বিক্রি করছেন কি পণ্য না গুডস, কি বলছে গুডস অবলিক সার্ভিস কমার্শিয়াল ডিসক্রিপশন। তাহলে আপনি গুডস হলে গুডস লিখবেন না, গুডস স্যার। এক্সপোর্ট করেছে গুডস। তাহলে গুডস এন্ড সার্ভিস, গুডস হলে এসএস কোড, সার্ভিস হলে কি কোড, সার্ভিস কোড। দেখেন এই দেখেন, সার্ভিস হলে সার্ভিস কোড, গুডস হলে কি কোড, এসএস কোড। গুডস এসএস কোড। উদাহরণ ধরেন এটাই দিলাম। তাহলে গুডস অ্যাসেসেবল ভ্যালু। এখন খেয়াল করেন, আপনি করতেছেন রপ্তানি, খেয়াল করেন কি করতেছেন, রপ্তানি। এখন আপনি যদি বাংলা টাকায় দেন
তাহলে এক সময় আপনি রপ্তানি মিলাইতে গেলে কিন্তু ঝামেলা হবে। আমি কিন্তু অলরেডি কয়েকটা কোম্পানির পাইছি, ওরা অডিট মিলাই রপ্তানি মিলাইতে পারে না। পরে আমরা যে মিলাই দিয়েছি সারা খুশি হয়েছে, মানে মাইনা নিচ্ছে। এখন আপনি যদি মনে করেন বাংলা টাকায় জানুয়ারি মাসে রেট দিলেন, টোটাল এক্সপোর্ট এত টাকা, ফেব্রুয়ারি মাসে দিলেন, বছর শেষে গিয়ে গরমিল হইতে পারে কিনা বলেন? জি স্যার পারে। কিন্তু রপ্তানিটা যদি আপনি ইউএস ডলারে দেন, ব্যাংকের সাথে অন্তত মিলাই দিতে পারবেন কিনা এনবিআরকে? দেখেন আমার এই পারবো স্যার। ব্যাংকে টোটাল এত এত লক্ষ টাকা, এত লক্ষ ডলারের রপ্তানি হয়েছে। এই দেখেন আমার বিল অফ ইন্ডিতে 12টা রিটার্নের এত লক্ষ ডলার। কারণ যেহেতু রপ্তানি ব্যাট জিরো, ওনারা কি ঝামেলা করবে? না স্যার ঝামেলা করবে না। এখন বাংলা টাকায় দিলেন, দেখা গেল 10 লাখ টাকা রপ্তানি মিলাইতে পারে না বা 10 কোটি মিলাইতে পারে না, তখন বলবে কিনা ব্যাট দেন? জি অবশ্যই স্যার। দেখেন আপনারা কি করলেন, আমি ধরেন এইভাবে দিব 2000, এখানে আমি দিয়ে দিব এই দেখেন নোটের ঘরে ইউএসডি, কারণ এই ঘরগুলো আমার জন্য প্রযোজ্য না। দেখেন কারণ কি, এটি কি আসবে বলেন? এটি আসবে, এখানে এসডি আছে, ব্যাট আছে। কারণ কি দেখেন এই ফরম্যাটটা যারা প্রোগ্রামার তারা তৈরি করছে, করে প্রত্যেকটা ইয়ের সাথে কি লিঙ্ক করে দিছে। আমার জন্য যেগুলি প্রযোজ্য আমি এগুলি পূরণ করব। দেখেন তো আমার এখানে আসছে না, দেখেন তো রপ্তানি আসছে কিনা বলেন তো ভাই, ব্যাট জি আসছে? স্যার। জি জি। তাহলে বলেন এই সাফরটা পূরণ করতে পারবেন কিনা সবাই? জি স্যার। আপনি করেন, ইরোর আসলে আমার ফোন নাম্বার তো আছেই। স্যার নাই? আরেকবার যদি একটু বলতেন। এই যে দেখেন এখানে কি লেখছেন, বিল অফ এন্ট্রি নাম্বার, বিল অফ এন্ট্রি ডেট, কাস্টম প্রসিডিউর কোড, ওই যে দ্বিতীয় পেজে ছিল, ঠিক আছে 301, মানে চট্টগ্রাম না মংলা না খুলনা, কোন জায়গাতে আছেন আপনি, না বেনাপোল, আইটেম নাম্বার কত এটা 1, ঠিক আছে। হ্যাঁ সিপিসি কোড। এইভাবে যতগুলি ইনপুট প্রত্যেকটার জন্য একটা করে কি সাফরম পূরণ করবেন, ঠিক আছে? এইভাবে স্যার অ্যাসেসমেন্ট ভ্যালু, যে অ্যাসেসেবল ভ্যালু যে লেখা থাকবে, অ্যাসেসেবল ভ্যালু এগুলি লেখে কি দরকার? আপনার তো দরকার কত রপ্তানি করছেন। স্যার স্যার, আমার যতগুলো তো বিল যেখানে- এন্ট্রি নাম্বার থাকবে ততগুলোর জন্য স্যার এক একটা করে ওপেন করতে হবে। হ্যাঁ এখন মনে করেন এখানে বিল অফ এন্ট্রি নাম্বার যেহেতু দেওয়া আছে, তাহলে এই হিসাবে তো প্রত্যেকটার জন্য একটা করে করতে হবে, কি বলেন? জি স্যার বিল অফ এক্সপোর্টে আমার অ্যাসেসেবল ভ্যালু যদি বাংলা টাকায় লেখা থাকে, সেক্ষেত্রে তো আমি টাকাতেই এখানে আমি ইনপুট দিব। বস আপনি বাংলা টাকা লেখেন, কোনো সমস্যা নাই, হ্যাঁ, কিন্তু আপনি মাথায় রাখেন 12 মাস পরে আপনি মিলাই দিতে পারবেন কিনা। বিল অফ এটা এক্সপোর্টে ঠিক তো আছে, ইউএসডিও স্যার, লেখা এটা থাকে, ঠিক থাকে না? শুনেন ভাই, ইউএসডি থাকে স্যার। হ্যাঁ আমি বলি, আপনার এলসি ইউএসডিতে, বোঝেন, আপনার এলসি ইউএসডিতে, পিআই ইউএসডিতে, সব জায়গায় ইউএসডি, তাহলে বাংলা টাকা রিটার্ন দেওয়া দরকার কি বলেন? আপনার ইউডি ইউএসডিতে, ব্যাংকগুলোও তো স্যার ইউএসডি ইউপি ইউএসডিতে, তাহলে বলেন। শোনেন আমি 10 টাকার মেসেজ অ্যাডভাইজার, এতটুকু বলতে ইয়া রাখেন। আর 9 বছর আজকে আমাদের ঝামেলা হয় নাই। হ্যাঁ, ঠিক আছে স্যার, মানে স্যার শিক্ষার তো কোনো শেষ নাই, হয়তো এতদিন ভুল করতেছিলাম, এখন সঠিক জানলাম। হ্যাঁ অসুবিধা কি, শোনেন না, সঠিক ভুল না, আপনিও করতেছেন এটা ঠিক। আমি বলি আমার এক ক্লায়েন্ট, এই গল্প মাঝে মাঝে বলতে কি অভিজ্ঞতার জন্য বলি, নাম জি বলবো স্যার, না। বলেন। ওনাদের মালিক হেলিকপ্টার দিয়ে ফ্যাক্টরি যায়, এবার বুঝেন না কি বড় লেভেলের, কেউ নাম কাছাকাছি গেলে বলার দরকার নাই। ওনার মালিক কি হেলিকপ্টার দিয়ে অফিসে যায়, কিন্তু 18টা গার্মেন্টস। ওনাদের এরকম অডিটে পড়ছে। এখন ওনারা ওই যে সেলসের সাথে পারচেস মিলাইতে পারে না, মানে ওই যে ব্যাংকের সাথে কি মিলাইতে পারে, অডিটে পড়ছে। এখন এই যে এতগুলি কাগজ নিয়ে আসছে, আপনি বলেন এতগুলি কাগজ, একটা কাগজ মিস্ত্রি করে মিলাইতে পারবেন আপনি? না স্যার মিলাতে পারবো না। আচ্ছা এখন বোঝেন, এখন আমাকে তো ফি দিবে, আমি কাজ করি 3 দিন যাবৎ, আমিও মিলাইতে পারি না, 3 দিন কেন 7 দিন যাবৎ মিলাইতে পারি না। পরে একদিন ওই যে হোটেল 71-এর পাশে হাঁটতেছি আর কি, পরে আমার এক ছাত্রের সাথে দেখা হয়েছে। কয় স্যার কী হয়েছে এইভাবে হাঁটতেছেন? আরে কথা বললেন, একটা কাজ দিছি 7 দিন ধরে মিলাইতে পারতেছে, কোনো কুল কিনারা পাই না। মানে আপনি বোঝেন এতগুলি বিল অফ এন্ট্রি যদি 1 মাসে হয়, 1 বছর না কিন্তু 1 মাসে এতগুলি বিল অফ এন্ট্রি, তাহলে কীভাবে সম্ভব এটা মিলানো? কয় স্যার কীভাবে? কয় কোন কোম্পানি? বলে এই কোম্পানি। কয় স্যার ওটা জিএম তো আমি ছিলাম। আমি কই তাহলে সাইডে আসেন, আপনি রিটার্ন কীভাবে দিছেন? উনি বলতেছে স্যার আমি কী করতাম, আজকে বাংলাদেশ ব্যাংকের রেটটা নিতাম আর আমার কমার্শিয়াল থেকে নিতাম, টোটাল এক্সপোর্ট হচ্ছে কত, বাংলাদেশ ব্যাংককে এক্সপোর্টের রেট দিয়ে গুণ দিয়ে রিটার্ন দিয়ে দিতাম। এই রিটার্ন আপনি মিলাইতে পারবেন ভাই? না স্যার। না না পসিবল না না স্যার। স্যার, পসিবলই না স্যার। বাংলাদেশ ব্যাংকের হিসাব লয়ে স্যার মিলান যাবে না স্যার। জানেন না, নতুন ভেজালে এইটা পড়তে করার পরে হবে। আইসে আমি কফি খাইলাম, কফি খাই ওই জিএম সিএফও সবাইকে ডাকলাম, বলে স্যার আসেন সমাধান বলি। কয় আপনার আগের কর্মকর্তা এইভাবে করছে, আপনার খবর নেন। হ্যাঁ পরে ওনার খবর নেন, সত্যি আপনি বোঝেন, যেহেতু আমরা 100% রপ্তানিকারক, আমাদের পার্চেস ব্যাট আমরা ঠিকমতো বিদেশ দিয়ে দিব। সেলস ব্যাট নিয়ে যেহেতু মিলতেছে না, আমরা যদি ব্যাংকের থেকে স্টেটমেন্ট নিয়ে আসি যে আমার ব্যাংকের রেকর্ড আছে কিনা বলেন। জি স্যার আছে। আমার ব্যাংকের রেকর্ড আছে যে আমি এত ডলার এক্সপোর্ট করছি,
আমার 9.1-এ বাংলা টাকা আছে, আমরা বললাম যে 9.1 ভুল, ব্যাংকের টাকার সাথে সিএ রিপোর্ট মিলান, যদি মিল পান তাহলে এটাই আমাদের রিপোর্ট। আর আমরা যেহেতু 4 জন মিলাইতে পারি না, স্যারদের কাগজ দিয়ে সারা মিলাই নেই, কি বুঝছেন? জি স্যার। স্যার যেটা করছেন স্যার এইটা আমরা একবার করছি স্যার, কইরা মিলাই রাখছি। তাকে ওই যে দেখছেন কাছাকাছি মিলছে, তাহলে মাঝে মাঝে এইটা একটা অভিজ্ঞতা, কি বলেন? জি স্যার। অবশ্যই কারণ কি আপনি বোঝেন, রপ্তানিতে শুধু ভ্যাট নাই, কি বলেন, রপ্তানিতে নাই কি ভ্যাট, যেহেতু ব্যাংকের মাধ্যমে এক্সপোর্ট করছেন আর ভলিউমটা আপনাদের ব্যাংকের তথ্য তো কারেন্ট, তাহলে এই লোক যদি ইউএসডিতে রাখতো তাহলে মিলাইতে পারতেন কিনা, রিকনসিলিয়েশন করে দিতেন যে কিছু এক্সপোর্ট পরে গেছে, কি বলেন? তাহলে এখন আপনার বুঝ আপনি কিভাবে করবেন, আপনার মুরগি আপনি কাটেন, ঠিক আছে অবশ্যই স্যার। না আপনি বলেন আমার এক্সপোর্ট কি ফাঁকি হয়েছে? এক্সপোর্টে তো ভ্যাট নাই। না না স্যার, না এক্সপোর্টে তো কোনো ব্যাট নাই স্যার। আমাদের স্যারদের বুঝাবো, স্যাররা মুসকে মুসকে আসে, কয় স্যার দেখে সেলস ব্যাট ঠিক মতো দিয়ে দিব, বিদেশ ঠিক মতো দিয়ে দেবো, ক্লায়েন্টও খুশি, কাজ হয়ে গেছে, কি বুঝছেন? আর আমি ওই লোকটা বলছি কি ভাই কাজ এরকমই করেন, উনি কিন্তু এখন এই মুহূর্তে অ্যাডভাইজার, লাইসেন্সদারি অ্যাডভাইজার, নাম বলবো ছাত্র তো, এই জন্য মাঝে মাঝে অনেক কিছু গিফট টিফট করে, আর এরকম বলে কিন্তু বিপদ। স্যার আমরা কি এই ক্লাস শেষে নিজের নামের পাশে ব্যাট অ্যাডভাইজার লাগাইতে পারবো? আপনি অ্যাডভাইজার কেন, আপনি বাংলাদেশের এক্সাম দিতে হবে। শুনেন আমি বলি, আপনার দেশ স্বাধীন, হ্যাঁ এখন আপনারা অনেক কিছু করতে পারেন, এটা বাদ দিলে আমরা ক্লাসে আসি। দেখেন আপনি যদি দ্বিতীয়টা কি ছিল, এখানে প্রথমে ডাইরেক্ট এক্সপোর্ট, আরেকটা কি ডিমড এক্সপোর্ট, নেক্সট ক্লাসে কিন্তু উদাহরণ করাবো, হ্যাঁ আজকে তো এখন আলোচনা করতেছি। ডিমড এক্সপোর্ট মানে কি প্রচ্ছন্ন রপ্তানিকারক না? জি স্যার। আচ্ছা প্রচ্ছন্ন রপ্তানিকারক মানে এলসির মাধ্যমে যেগুলো স্যার সেগুলো ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে কিনবেন, এরকম নীল কাগজ থাকতে হবে কিনা বলেন? মনে করেন আপনি ব্যাক টু ব্যাক এলসি কিনছেন, এরকম নীল কাগজ নাই, তাহলে দেখেন কি ঝামেলা পড়বেন। এখানে লেখা আছে কিনা ইনভয়েস নাম্বার লেখা আছে কিনা বলেন? জি স্যার, জি জি। ইনভয়েসের ডেট লেখা আছে কিনা? জি স্যার। এই দেখেন এরকম হলে এডিট করবে, যে এডিট, তাহলে ইনভয়েস নাম্বার তাহলেই লিখবেন। এখন আপনি যদি এরকম হয় যে ইনভয়েস তো কিনছেন 50টা, তা কীভাবে দিবেন? আর সব তো অ্যাক্সেসরিজ, তাহলে এইভাবে এন্ট্রি দিতে পারেন, 01 থেকে 50, এই টেকনিক আর কি, দিতে পারেন কিনা বলেন? একবারে স্যার সব দিয়ে একটা দিয়ে দিলেন, প্রথম ইনভয়েসের ডেটা দিয়ে দিতে পারেন না? আপনি তো সবই অ্যাক্সেসরিজই কিনলেন, এসএস করতে সবই এক, এবার দিতে পারেন কিনা? কি কিনছেন? গুডস। সার্ভিস হলে কি সার্ভিস? স্যার অনেক সময় অনেকে এইচএস কোড পাওয়া যায় না স্যার ব্যাট অনলাইনে, সেক্ষেত্রে ওটার কাছাকাছি কোনো এইচএস কোড সমস্যা হবে? কাছাকাছি না, সমস্যা তো হবেই, কিন্তু বুঝাইতে হবে। গুডস দিলেন, তাহলে আপনি যেভাবে কাছাকাছি দিয়ে রিমার্কসে নোট দিয়ে দিবেন, অ্যাকচুয়ালি এইচএস কোড এটা টেকনিক্যাল এরর, অন্তত নোটে স্যার লিখে দেবো স্যার, নোটে দিলে কর্মকর্তা বুঝবে যে না লোকটা ভালো, সে চেষ্টা করছে, কি বলেন? যদি সবের মধ্যে স্যার নোটস এর মধ্যে দিয়ে দিন, থাকলো নোটস দিমু, না থাকলো নোটস দিমু স্যার। আচ্ছা দিন, তাহলে আপনি এখন এখানে ইউএসডি লিখতে পারেন না, যে আমার তো ব্যাক টু এলসিটাও তো আমার ইউএসডিতে, কি বলেন? তাহলে দিলেন মেন ফ্রম ইউএসডি, দেখেন ব্যাট আসছে, তাহলে বলেন 1 আর 2 পারবেন কিনা? জি স্যার। জি স্যার অবশ্যই। তারপরে দেখেন এক্সাম্পটেড গুডস এন্ড সার্ভিস, খেয়াল করেন কি এক্সাম্পটেড গুডস এন্ড সার্ভিস, আপনি পণ্য কিনেন ব্যাট নাই, বেচলেও কি নাই ব্যাট নাই, অথবা বেচলে ব্যাট নাই, তাহলে কি গুডস হলে গুডস, সার্ভিস হলে সার্ভিস। আচ্ছা গুডস হলে গুডস সিলেক্ট করেন, না আমরা দিলাম এখান থেকে। তারপরে এখন দেখেন ভ্যালু ধরেন 2 লাখ টাকা, এটা তো বাংলা টাকা। এখন আপনি মনে করেন না 20 লাখ হয়ে গেছে, এখন ওই যে আগের বার ইয়া দিচ্ছে, তাহলে দেন বিডিটি, তাহলে বুঝতে সুবিধা হবে, কি বলেন? একসাথে তো আপনার দুইটা প্র্যাকটিসও করতে পারেন, এক কিছু পণ্য রপ্তানি করে, কিছু পণ্য অব্যাহতি, তাহলে দেখেন 1 2 3 সবাই বুঝছেন কিনা? নোট 1 2 3। আপনার যে পণ্যটা বিক্রি করেন, পণ্য বাসেন ব্যাট আছে, স্ট্যান্ডার্ড গুডস অ্যান্ড সার্ভিস, তাহলে কয় নাম্বার সাবপূরণ করবেন? 4 নম্বর। 4 যান। তাহলে এক কোম্পানি সবগুলি প্র্যাকটিসও করতে পারে, তার যদি ওই রকম পণ্য থাকে, ঠিক আছে? গুডস হলে গুডস, সার্ভিস হলে কি সার্ভিস। সে যদি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না করে, সেক্ষেত্রে স্যার এইটা কি এই ঘরটা কি পূরণ করার দরকার না? কোনো দরকার না, এটা তো আমি শিখাচ্ছি আপনাদের, আপনি সাফলন দেখাচ্ছি,
বুঝলেন নাই? আপনি যার জন্য যেটা প্রযোজ্য ওইটা করেন। আমি এখন এই মুহূর্তে কি রিটার্ন করাইতেছি না, তো আমি এখন আপনার সাবফর্মগুলো দেখাবো না। এই যে দেখেন, এই একটাতে ব্যাট আসছে, আর ব্যাট আসছে বলেন। জি না স্যার, ব্যাট আইছে, তাহলে ব্যাট এখানে আইছে। এখানে যে সেভ মাঝে মাঝে করলে সেভ করবেন। আচ্ছা, গুডস বেসড অন এমআরপি, আপনার বিক্রিত পণ্যের মধ্যে যদি এমন থাকে যে উৎপাদনের স্তরে সকল প্রকার ব্যাট দিয়ে দেন, ওষুধ কোম্পানি, সিগারেট কোম্পানি, তাহলে কি পূরণ করবেন? 5 নাম্বার নোট পূরণ করবেন না? জি স্যার। সাফরমে যান, যার পরে দেখেন এখানে কি লেখা আছে, গুডস। এখানে যাওয়ার পরে দেখেন এই যে দেওয়া আছে না, দেখেন তো, দেখেন প্রত্যেকটা এইচডি আছে কিনা বলেন। জি স্যার। দেখেন ব্যাটের ঘরে এখানে আসছে, কিন্তু প্রথম ঘরে কি ব্যাট আসছে? আসছে, দেখছেন? এমআরপি ব্যাট দিচ্ছেন। এখন একটা মজার জিনিস বলেন, মনে করেন এটা এইচডিও কাটিছে স্যার একসাথে। হ্যাঁ, থাকলে কাটবে। শোনেন, মনে করেন আপনি একটা ওষুধ কোম্পানির ডিলার, আপনি মনে করেন লাস ফার্মা বা এরকম কোনো কোম্পানি যারা ব্যাট নিবন্ধন নিয়ে নিছেন, তাহলে আপনি কি এই ঘরে এন্ট্রি দিবেন? আপনি কোন ঘরে এন্ট্রি দিবেন? আপনার তো বেচার ব্যাট নাই। বা আই হসপিটাল আছেন এরকম বিভিন্ন রকম হাসপাতালে তো ফার্মেসি থাকতে পারে। তো স্যার এক্সামটেড গুডস এন্ড সার্ভিসে দিব স্যার। হ্যাঁ, বাইরের সাথে সব একমত, কারণ কি আপনার জন্য এক্সামটেড না, কি বলেন? জি স্যার, ওটা তো আমার জন্য এক্সাম। হ্যাঁ, তাহলে তখন আপনি টেকনিক্যাল লিখে দিবেন যে এটা তো ওনার জন্য প্রযোজ্য, এটা উৎপাদকের জন্য প্রযোজ্য, তখন এক্সামটেড করে, কারণ আপনার তো ব্যাট অব্যাহত তিনে দিবেন। এই তো বুঝা বলাইছেন। তারপরে সুনির্দিষ্ট ব্যাটের পণ্য যদি বেচেন, যেটা কি আছে না, প্রতি টনে এত টাকা, তো কি দিবেন? গুডস। রড স্যার, রডের উপরে। জি, এটা এখানে টনে, ইটের উপর। হ্যাঁ ইট। তাহলে এখানে সিলেক্ট করবেন কোন গুডসটা, ঠিক আছে? এখন দেখবেন কোয়ান্টিটি দিলে আপনি ব্যাট হিসাব বলবো, ভ্যালু লেখা লাগে না। এই দেখেন কোয়ান্টিটি দিলে কি দেখছেন ব্যাট হিসাব আসছে। ভ্যালু যাই হোক, ভ্যালু ধরেন আমরা 10 টাকা 500 টাকা দিলাম, তাহলে দেখেন তো আসছে না, দেখছেন পরিমাণের উপরে কি ব্যাট হিসাব আসছে। এখন আপনারা যদি দেখেন যে আসে না, ওই যে রিটেল হোলসেল ট্রেডিং ব্যবসায়ী করেন, যাহা কিনেন তাই বেচেন, তাই কি লিখলেন? কমার্শিয়াল ইম্পোর্টার অ্যান্ড আদার ট্রেডার, কি বেচছেন? গুডস। ধরে 1 লাখ টাকা। এখন দেখেন ব্যাট কত, 7.5% টাকা, আর বর্তমানে ব্যাটের হার কত? 7.5%। আগে তো 5% ছিল, বুঝছেন? এবার এখন আপনি যোগানদার হিসেবে সাপ্লাই দেন, কি হিসেবে সাপ্লাই দেন? বেশ, শুনতে পাচ্ছেন সবাই? যোগানদার হিসেবে। হ্যাঁ, তাহলে 7 নাম্বার নোট। জি স্যার, যোগানদার হিসেবে সাপ্লাই দেই। তাহলে 7 নাম্বার নোট। হ্যাঁ, তাহলে দিবেন, এবার দিবেন সার্ভিস। যোগানদার হিসেবে 10%। এবার দিবেন কি? সার্ভিস সিলেক্ট করবেন। সার্ভিস, যোগানদারের সার্ভিস কত? 37। দেখেন আগের ছিল 7.5, এখন কত? 10। তাহলে আমরা কি এখন এটা সিলেক্ট করবো না? 9 জানুয়ারি পরে চেঞ্জ আসছে, তাহলে এরকম মাঝে মাঝে কি বিভিন্ন সময় যে চেঞ্জগুলো আসে এরকম দেওয়া থাকে, তাহলে আমরা এটা সিলেক্ট করবো। ধরেন আমরা 1 লাখ টাকা সার্ভিস দিলাম, কত আসছে? 10,000। দেখছেন? তাহলে বলেন এই সাফরম পারবেন কিনা সবাই এবার? জি স্যার। তাহলে 1 থেকে 8 পর্যন্ত সব পারলে এগুলি পারবেন না, কি বলেন? 9 নম্বরে স্যার টোটাল টোটাল সেলস, টোটাল এসডি, টোটাল ভ্যাট, সেলস ভ্যাট। এসডি স্যার একটার উপর আছে, গুডস এমআরপি। হ্যাঁ, এইও নির্দিষ্ট করে আপনার পণ্যের উপর নির্ভর করে। তাহলে এইভাবে এই বাদ বাকি সাফল্য কিন্তু এইভাবে পারবেন না সবাই। আমি ব্যতিক্রমগুলি দেখাবো না বলি না, কিন্তু ইম্পোর্টের গুলো যদি একটু কোনটা দেখাবো বলেন? ওই যে আনরেজিস্টার্ড পারচেজ, তারপরে এগুলো দেখাবো তো। আমি বলি জিরো রেট গুডস এন্ড সার্ভিস, বিদেশ থেকে আপনি যদি বনলাসের মাধ্যমে আনেন, তাহলে এই সাফরমে যাবেন, এই এখানে যায় যে গুডস সার্ভিস, পারবেন না এটা? স্যার এখানে একটা কথা আছে স্যার, আমার এখানে কথা হলো, আমার যখন অ্যাসেসমেন্ট আসে তখন তো অ্যাসেসমেন্টের উপরে এটি কাটে না, কিন্তু ভিতরে এটি দেওয়া থাকে। সেই ক্ষেত্রে যখন আমি এটি এন্ট্রি দেই, এটি এন্ট্রি দিলে সাফরম 30-এ চলে আসে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টে। সেই ক্ষেত্রে এটি আমি ওখানে আর এন্ট্রি করি না। সেই ক্ষেত্রে স্যার কি এটা ঠিক আছে? এন্ট্রি করা লাগবে না, আমি দেখাই। মনে করেন আপনার বেশিরভাগ যেটা আসবে
স্ট্যান্ডার্ড গুডস এন্ড সার্ভিস, আপনি বিদেশ থেকে 15% আর কি পণ্য আনছেন, খেয়াল করেন কয় নাম্বার করে এন্ট্রি দিবেন স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করলে? পণ্যতে 15-তে। সাফরমে যান, যা কি লিখলেন ডাটা সোর্স লিখবেন না, কি লিখবেন বিল অফ এন্ট্রি ডাটা। আমার তো এই কোম্পানি ডাটা নাই, আমি দেখাবো কোথা থেকে বলেন? যে কোম্পানি সে আজকে পর্যন্ত কী করে নাই, ইনপুট করে নাই নিজাম ট্রেডিং, ঠিক আছে? থাকলে এখানে বিল অফ এন্ট্রি আসতো, ওইখান থেকে বিল অফ এন্ট্রি সিলেক্ট করে দিতেন, তার এই যে স্টেশন কোড দিতেন। এটা দুইভাবে দেওয়া যায়, বিল অফ এন্ট্রি থেকে সিলেক্ট করে দেওয়া যায়, আর ম্যানুয়াল এন্ট্রিও কি দেওয়া যায়। জি স্যার। আচ্ছা, তাহলে সিলেক্ট করলে কি আসতো? বিল অফ এন্ট্রি নাম্বার, এই হাউস নাম্বার, কাস্টমার নাম্বার 301, আইটেম নাম্বার 1, সিপিসি কোড 4000, ডিসক্রিপশন কি ওই যে গুডস কি আসছে, এইভাবে কি এন্ট্রি চলে আসতো। অ্যাসেসেবল ভ্যালু, ভ্যাটের বেস ভ্যালু, ভ্যাট, এটিটা কোথায় চলে যেত? 30 নাম্বার নোটে চলে যেত। আপনাদের রিটার্ন করাবো তো, ওয়েট করেন। তাহলে এইভাবে এন্ট্রি দিতে পারবেন না? জি স্যার। আচ্ছা, আমি ব্যতিক্রমগুলি দেখাই। মনে করেন আপনারা অফিস ভাড়া জমা দিচ্ছেন, খেয়াল করেন অফিস ভাড়া। তাহলে এই যে অফিস ভাড়ার লোকটাকে অনিবন্ধিত ব্যক্তি কিনা বলেন? জি স্যার। তাহলে 20 নাম্বার সাফরমে যাবেন, যা এইভাবে লাগবে সার্ভিস, সার্ভিসের কোড কি রেন্ট ফর স্পেস বা অফিস রেন্ট, বিল কত 30,000 টাকা, ভ্যাট কত, এইভাবে ধরতে পারছেন? এটা হলো কি দিলেন ভ্যালু, কয় টাকা ভ্যালু? 30,000 টাকা। এই 30,000 ভ্যাটটা কোথায় দিয়েছেন? 27 নাম্বার নোটে। আবার যা 27 নাম্বার কি দিলেন? চালান নাম্বার, ডেট, ভ্যালু, ভ্যাট, দেখছেন অফিস রেন্ট। তাহলে 30 নাম্বার করে দেবেন ভ্যালু, আর 27 নাম্বার করে দিবেন কি, সরি 20 নাম্বার করে দিবেন ভ্যালু, আর 27 নাম্বার করে কি দিবেন? ভ্যাটের পরিমাণ। তাহলে দেখেন তো এই ভ্যালু আর ভ্যাট মিলে কি অফিস ভাড়া হয়ে গেল না? জি স্যার। তাহলে বলেন এই পারচেজের এন্ট্রিগুলি দেওয়ার দরকার আছে? পারচেজের এগুলি পারবেন না? আচ্ছা, দেখ নীরবতা সম্মতি লক্ষণ ধরে নিলাম। 24 নাম্বার নোট দেখেন, ডিউ টু ব্যাড ডিডাক্ট সোর্স বাই সাপ্লাই রিসিভার। আপনারা যদি আপনি মনে করেন এখন উৎসকর্তনকারী, তাহলে আপনি সার্ভিস কেনার সময় ব্যাট কাটে রাখবেন কিনা? যে সার্ভিস যে কিনছেন বিল দেওয়ার সময়, তাহলে এই সাব ফর্মটা পূরণ করবেন। দেখেন এখানে যাবেন, কি লেখছে? সাপ্লায়ারের বিন, তার মানে যার থেকে সার্ভিস কিনছে তার বিন না? জি স্যার। সাপ্লায়ারের নেম, তার নেম দিতে হবে। সাপ্লায়ার অ্যাড্রেস, তার অ্যাড্রেস দিতে হবে। ভ্যালু, টোটাল ভ্যালু, মূল্য, ডিডাকশনের পরিমাণ, ইনভয়েস নাম্বার মানে কি ব্যাট চালান নাম্বার না? জি স্যার। ইনভয়েস নাম্বার অবলিক চালান নাম্বার অবলিক বিল নাম্বার, তাহলে ব্যাট চালান নাম্বার, ব্যাট চালানের ডেট না? জি স্যার। ডিডাকশন সার্টিফিকেটের নাম্বার, ডেট। এখন বলেন কেউ যদি 6.3 না দেয় আর কেউ যদি 6.6 না পায়, এটা এই ফর্মটা পূরণ করতে পারবে না স্যার। তাহলে বলেন 6.3 ছাড়া 6.6 কি ইস্যু করা যাবে? এই যে এখানে আপনি লিখতে পারবেন বলেন? তাহলে এইভাবে যতজন থেকে 6.6 ইস্যু করছেন সবগুলি পূরণ করবেন কিনা? জি। শুনেন, আপনাদের নেক্সট ক্লাসে আমি ওই যে উদাহরণটা রেডি করছি, একটা উদাহরণ বললাম না আপডেট করতে হবে, এই যে এগুলি শেষ করি না নেক্সট ক্লাসে। এই সার্ভিসে এই দেখেন এই ব্যাট চালানগুলি তৈরি করতে হয়েছে, কাটছি, ঠিক আছে? তারপরে এই যে 6.6 কাটছি, ঠিক আছে? এগুলি রেডি করছি, এগুলি নেক্সট ক্লাসে দেখাবো, এই যে সার্ভিস উদাহরণ করাবো আর কি। আজকে সময় পাবো না। তারপরে এমনকি রেজিস্টারটাও রেডি করছি নতুন করে, কারণ এই ট্রেনিং দিয়ে তো সম্ভব শেষ না। জি, কারোর থেকে যদি বাসা ভাড়া নিয়ে ফ্যাক্টরি মানে অফিস চালায়, সেক্ষেত্রে ওইটা 20 দিব, আর ওটার যে ভ্যাটটা থাকবে সেটা আমি, হ্যাঁ ভ্যালুটা 20 দিবেন আর ভ্যাটটা 27 দিবেন। তাহলে আপনি দেখেন অ্যাকাউন্টস মিলে গেছে কিনা, যে 1 লাখ টাকার উপরে ওখানে যদি না দেই, আমি ডাইরেক্ট 27 শুধু দিয়ে দিছি, ভাই 27 দিবেন আপনি বলেন। এখন আমি যদি বছর শেষে যা মনে করেন, আমি তো ব্যাটের কর্মকর্তা অডিটে আসছি, আমি যদি অ্যাকাউন্টসটা টালি, তাহলে আপনার পারচেজ ভ্যালু, সেলস ব্যাটের ভ্যালু মিলবে না? তা মিলবে না স্যার। তাহলে তা না মিললে আপনি মনে করেন, শোনেন, আপনি হচ্ছেন একজন দক্ষ কর্মকর্তা, হ্যাঁ, আপনার কাজে যদি গরমিল বলে, তখন ম্যানেজমেন্ট বলবে না যে ভাই কি কাজ করছেন গরমিল কেন, কি বলে? না, তা অবশ্যই স্যার। তাহলে আপনি বোঝেন, শুনেন, এই যে আমি যখন একটা কোম্পানিতে যাই, যখন কাগজপত্র দেখে বলছি স্যার আমাকে 5 লাখ টাকা দিবেন, এই কাজটা করে দিব, তখন বলে না যে আমার লোক কি করছে এতদিন, কি বলেন? তো বলবেই স্যার। এই জন্য দেখবেন যে অনেক কোম্পানিতে আমি কর্মকর্তার সামনে ফি বলি না, ঠিক আছে? যে আপনার লোক যদি ঠিক মতো রাখতো তাহলে কি ডাকতেন, কি বলেন? তাহলে অনেক কাহিনী আছে, ঠিক আছে? ভালোর কি শেষ আছে বলেন?
ভালো শেষ নাই। স্যার আমার এই ভালো কোনো তাহলে- শেষ নাই স্যার। আর অফিস ভাড়ার এটা তাহলে এটা ট্যাক্সটা ভ্যাটটা কত পার্সেন্ট স্যার? আচ্ছা আপনি বোঝেন অফিস ভাড়া যদি হয়, আচ্ছা আমি বুঝাবো, এটা বুঝে কিনা সবাই বলেন, 15%। এটা ক্লিয়ার? স্যার এটার ভিতরে একটা প্রশ্ন আছে স্যার 24-এ। এরা তো স্যার কোনো ইয়া দেয় না, কোনো চালান টালান আচ্ছা কিছু দেয় না, দাঁড়ান, এমনি আমরা আইসা কি ভাড়া- বলছি, এখানে কি লেখা আছে আনরেজিস্টার্ড এন্টিটি বলা আছে কিনা? জি আপনি আমাদের বিডিএস এর ক্লাসটা শুনবেন, আমরা বলছি কোম্পানি 3 প্রকার, নিবন্ধিত, অনিবন্ধিত, অনিয়মকারী। কি বলেন? অনিয়ম তাহলে অনিয়মকারী ইজ ওয়ান কাইন্ড অফ অনিবন্ধিত। জি স্যার। এবার চিন্তা করেন, অনিয়মকারী হিসেবে নিবন্ধন আছে কিন্তু সে ঠিক মতো স্যার তাহলে বলবেন যে আপনি যদি 6.3 না দেন আপনাকে আমরা অনিবন্ধিত হিসেবে গণ্য করব, তাহলে নাহলে আমি ঝামেলা করবো। তাহলে তাকে বিদেশের অ্যামাউন্টটা তাহলে রেখে দিব স্যার আমরা। তাহলে হ্যাঁ, তার ভ্যালুটা 20 দেখাবেন অনিবন্ধিত ব্যক্তি, আর চালানটা 27 দিয়ে দিবে, তাহলে ঝামেলা মুক্ত। ঠিক স্যার আছে? আমরা 24-এ যখন আমরা এন্ট্রি দিই স্যার, শুধু বিলের অ্যামাউন্টটা যে ভ্যাটটা যে কাটি এই পরিমাণটা, ভাই আর আপনার চালান নাম্বার আপনি তো উদার মানুষ, আর- বুঝেন, আপনি উদার মানুষ, হ্যাঁ আপনি মহৎ মানুষ ভাই। আপনার এই 6.3 নাম্বার লিখতে পারছেন বলেন? 6.3 নাম্বারটাও দিই না, তারপর হচ্ছে হ্যাঁ দেন না। 6.3 এখন দেখতে আইনে দিই। ধারা 85-তে বলা আছে যে সঠিকভাবে খাতাপত্র না রাখলে 10,000 টাকা ফাইন। এখন দেখলো এক কর্মকর্তা সরকারের রাজস্ব আদায় আর কোনো জায়গা নাই, খুঁজে এটা পাইলো, সে দূরে বসতে পারে কিনা? হ্যাঁ স্যার, দুইটা বুঝতে পারে স্যার। যে সঠিকভাবে রাখেন নাই। আর তো 100% export oriented garments, ভাই যাই হোক, সেখানে আপনি এক্সপোর্ট আপনি ওরিয়েন্টেড গার্মেন্টস হলে তো হিসাব আলাদা। আপনি না না না, কে বলছে শোনেন, যেদিন ওই ইয়া হবে না ওই দিন দেখবেন কারোই ছাড় দিবে না। আপনি 27 দিলে কি সমস্যা বলেন? এক্সপেন্সের উপরে তো স্যার আমি যখন সেবা নিচ্ছি কারণ সেটা তো আর ভিডিএস কেটে দিচ্ছে না, ভিডিএসটা তো আমার নিজের পক্ষ থেকে দিতে হচ্ছে। স্যার আমার আপনারটাই ঠিক রিপোর্টের স্যার। উপর- তাহলে আমি বলি শোনেন, বিডিএস তো দুই প্রকার, একটা হলো 724 চালান 6.6 ইস্যু করে বিডিএস, বুঝেন? বিডিএস তো আমিও কই বিডিএস, আর এটা হলো 27 6.6 ইস্যু না করে বিডিএস। দেখেন এবার বুঝছেন, জি স্যার। 6.6 ইস্যু করলে 24-এ দিবেন, দুইটাই বিডিএস। এটা হলো চালান ইস্যু করে বিডিএস, আর এটা চালান ইস্যু না করে বিডিএস। জান এবার বুঝেন তো? এটা 6.3 স্যার স্যার বাসা ভাড়া এটা হলো বেড়ার গোস্ত, এটা হলো খাসি গোস্ত। 24 জি, খাসি স্যার। গোস্ত 6.6 আছে, 6.3ও আছে, আর এটা হলো বেড়ার গোস্ত 6.3ও নাই 6ও নাই, না দুটাই বিডিএস। এবার বুঝছেন কিনা বলেন? জি স্যার, ঠিক আছে নাকি স্যার। আমরা ভুল করতেছি 24-এ 6.3 নাম্বার 6. আপনি ভুল করেন নাই, ভুল করেন নাই, এটা অধিক সঠিক। কি বলে সবাই? আপনি ভুল করেন নাই, আপনারা ঠিক আছে, কিন্তু এটা বেশি সঠিক। কি বলেন? জি স্যার। আচ্ছা ওটা 24 মন্দের ভালো আর এটা চূড়ান্ত ভালো। হ্যাঁ এই তো ভাই বুঝতে পারছে। এই ওষুধ খাইলেও ওষুধ ভালো হবে, না খাইলেও ভালো হবে, ঠিক আছে? এখন আপনি কোনটা করবে খান। দেখেন 26 আপনার যদি ইস্যুড ফর কি বলা আছে ডেবিট নোট, তাহলে কি দিবেন? ডেবিট নোট নাম্বার দিবেন না? আমরা রিটার্ন দেখাবো। ডেবিট নোটে ডেট দিবেন কিনা বলেন? জি স্যার। কোন বন্ধুরা কবে ফেরত আসলো? 6.3 এর এগেইনস্টে ডেবিট নোট ইস্যু, ওই নাম্বার দিতে হবে না? জি স্যার। তাহলে ওই 6.3 ডেট দিতে হবে না? ইস্যুর কারণ লিখতে হবে না, চাহিদা না থাকার কারণে ফেরত। কি বলেন? ফেরত আসলো। জি সময় মতো ডেলিভারি দেওয়ার না দেওয়ার কারণে ফেরত। এখন যদি লেখেন প্রোডাকশন ত্রুটির কারণে ফেরত, তাহলে কি সমাধান করতে পারবেন? স্যার। না স্যার, এটা তো না, আমার স্যার। দোষ না। তাহলে বুঝা শুনে লিখবেন কি তাহলে লেখেন। হবে না। তারপরে চালানের ভ্যালু কত, কোয়ান্টিটি কত, তাহলে এই তথ্যগুলি দেওয়া লাগবে কিনা বলেন? জি স্যার। চালানে ছিল কত, কোয়ান্টিটি কত, চালানের ভ্যালু কত। এখন দেখা গেল যে 1 লাখ টাকা পণ্য ফেরত দিলেন, নিয়ে নিলেন 2 লাখ টাকা, তাহলে হবে? না স্যার। তাহলে দেখ কি লাগছে, রিজন ফর ইস্যুড, ভ্যালু ইন চালান, কোয়ান্টিটি ইন চালান, ভ্যাট ইন চালান, কয় টাকা ভ্যাট ফেরত নেবেন, কয় টাকা ছিল চালানে, কয় টাকা ছিল, আর কয় টাকা ফেরত দিবেন, কোয়ান্টিটি এই যে অ্যাডজাস্টমেন্ট। এখন মনে করেন এরকম যদি হয়, একজনে আপনাকে একটা পণ্য ফেরত পাঠায় দিল, হ্যাঁ, পণ্যের দাম হচ্ছে 1,25,000 টাকা, বলে উনি 1,50,000 টাকা বিল করে দিতে পারে না? জি স্যার। তাহলে আপনি এটা দ্বারা কি এই ডেবিট নোট দ্বারা সমন্বয় করতে পারেন না 20,000 টাকা? অ্যাডজাস্টমেন্ট করতে পারে। জি স্যার। তাহলে এইভাবে ডেবিট নোট ক্রেডিট নোটটা কি ইস্যু করবে, কারণ এগুলি কিন্তু এই যে অ্যাটাচমেন্টে যাবেন না, দেখেন অ্যাটাচমেন্টে দেওয়া লাগবে কিন্তু, খেয়াল করেন ইউটিউবে যাবো, অ্যাটাচমেন্টে কি করতে হবে, এগুলি দিতে হবে। জি স্যার। তাহলে দেখেন 27 নাম্বার, এই যে অফিস ভাড়া, গোডাউন ভাড়া, এগুলি দিতে পারবেন না? অনিবন্ধিত স্যার। ব্যক্তি থেকে কিনছেন, তাহলে বলেন এই সাফরম পারবেন কিনা সবাই? 24 থেকে 27 পারবেন ইনশাআল্লাহ। জি স্যার।
পাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন মনে করেন রাজকারী সম্মেলনে সরকার থেকে টাকা পকেটে নিয়ে নিব। এখন আপনি Pocket এ। কাউকে সাপ্লাই দিচ্ছেন, সে আপনাকে 6.6 দিচ্ছে, তাহলে যাবেন 29 নাম্বার নোটে। তাহলে দেখেন প্রত্যেকটা 6.6 এর জন্য আলাদা এন্ট্রি দিতে হবে। বাইরের বিন মানে কি, যে বিন কাটছে, যে ব্যাট কাটছে তার বিন কিনা বলেন। এখন যদি বায়ার সরকারি প্রতিষ্ঠান, এখানে দেখেন লাল কালি আছে বলেন, আছে? বলছি এখানে কি লাল চিহ্ন আছে কিনা বলেন, নাই। তাহলে বাইরের বিন কিন্তু বাধ্যতামূলক না। 6.6 এ লেখা আছে কি প্রযোজ্য ক্ষেত্রে, কি বলেন? বাইরের নেম যে কাটছে তার নাম না ভাই? জি স্যার। আচ্ছা, বাইরের অ্যাড্রেস যে কাটছে তার অ্যাড্রেস। তাহলে উৎসকতনকারীর নাম, উৎসকতনকারীর অ্যাড্রেস, ভ্যালু, কোন ভ্যালু, টোটাল ভ্যালু। তারপর দেখবেন যে বিডিএস এর পরিমাণ, ইনভয়েস আপনি যে 6.30 করছেন ওটা না ভাই? জি স্যার। এখন আপনি যদি 6.3 না দেন, উনি 6.6 দিবে? কারণ উৎসকত নেশারও তো বলা আছে বিক্রি না দেখালে সমন্বয় করতে পারবে না। তাহলে সমন্বয় করার পূর্ব শর্ত কি, আগে সেলস দেখাইতে হবে, কি বলেন? জি স্যার। তাহলে আপনি 6.30 করছিলেন, ওটার নাম্বার, ওটার ডেট। উৎসকতকারী যে 6.6 দিচ্ছে ওটার নাম্বার, ডেট দেখেন, দিয়ে তাহলে বইয়া দিবেন। তাহলে এইভাবে যতটা 6.6 তার জন্য একটা করে গুণ করতে হবে না? জি স্যার। তাহলে এখানে মেন ফর্মে চলে আসে, তাহলে আসবে। এরপরে দেখেন যে ইস্যুড ফর ক্রেডিট নোট, যদি ক্রেডিট নোট ইস্যু করেন ডেবিট নোটের মতো, ক্রেডিট নোট নাম্বার, ইস্যুড ডেট, ঠিক আছে। তারপরে যে কি ব্যাট চালান নাম্বার, যে চালানে গেস্ট ইস্যু হয়েছে, রিজন কি, চাহিদা না থাকার কারণে ফেরত, তার চালানে ব্যাটের পরিমাণ, এইভাবে পূরণ করে পারবেন না ভাই? এটিটা দেখেন আপনার লেখা লাগবে না, এটি কি অটোমেটিক চলে আসবে। এনি আদার অ্যাডজাস্টমেন্ট, খেয়াল করেন, এনি আদার অ্যাডজাস্টমেন্ট, কোনো কারণে সমাপনী যে কি শো হইতেছে না, আপনার ব্যালেন্সে 20,000 টাকা ছিল, তাহলে এখানে এন্ট্রি দিয়ে আপনি এটা নিয়ে নিতে পারেন না 20,000 টাকা? জি স্যার। ক্লোজিং ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট, কি বলেন? অথবা 25,000 টাকা পারি, থাকার স্যার। কথা, কোনো কারণে 5,000 টাকা কম দেখাইতেছে, টেকনিক্যাল ইরর, তাহলে এইভাবে কি রাজকারী সমন্বয় দিয়ে কি টাকাটা ঢুকাই দিতে পারেন। তাহলে এই পর্যন্ত বুঝছে সবাই? 32 পর্যন্ত? আচ্ছা, এখানে দেখেন সাবফর্ম না, এগুলি কি লেখা যায়, এগুলি কি করা যায় ডাইরেক্ট, এই যে দেখছেন এগুলি লেখা যায় টাইপ করে, কি সাবফর্ম আছে বলেন, এইভাবে লেখা যায়। তাহলে অবস্থা বুঝে আর কি, প্রয়োজনে লিখবেন, লেখা যায়। আর এটা তো অটোমেটিক আসে। এখন দেখেন ট্রেজারি জমা দিবেন, 58 নাম্বার নোটে যান। এখন আপনার যদি এরকম হয় যে অফিস বাড়ার জন্য একটা ট্রেজারি জমা দেন, গোডাউন বাড়ার জন্য একটা দেন, 9.1-এর জন্য ব্যাট ট্রেজারি দেন, দিতে পারেন কিনা বলেন? তাহলে এখানে প্রত্যেকটা ট্রেজারির জন্য একটা করে সাবফর্ম পুরো করবেন না ভাই? জি স্যার। আচ্ছা, এখানে লিখবেন না, এই দেখেন ট্রেজারি চালান নাম্বার, কোন ব্যাংকে দিচ্ছেন, এবি ব্যাংক, তার শাখা কি কাকরাইল, কয় তারিখে জমা দিচ্ছেন, 15 তারিখ, কয় টাকা দিচ্ছেন, কী বাবদ লিখে দিতে পারেন, অফিস রেন্ট, স্টোরেন্ট। তাহলে এইভাবে বিডিএস এর ট্রেজারি আর ব্যাটের ট্রেজারি একই করে জমা দেবেন কিনা বলেন? এখন আপনি যদি উৎসকতনকারী হন, তাহলে প্রত্যেক ক্লায়েন্টের নামে ট্রেজারি জমা দিবেন না আপনার অ্যাকাউন্টে জমা দিবেন? মনে করেন আপনি 100 জন ক্লায়েন্ট থেকে, ক্লায়েন্ট অনুযায়ী দিতে হবে স্যার। জি প্রত্যেক ক্লায়েন্ট অনুযায়ী জমা দিতে হবে স্যার। না, ক্লায়েন্ট অনুযায়ী জমা দিবেন। কোডটা কি আপনার এই কোড হবে না ক্লায়েন্টের কোড হবে? আমার কোড হবে না স্যার। ঠিক না? তাহলে এখন আমি যদি আপনার থেকে একটু বুদ্ধি ইউজ করি যে আমরা একটা ট্রেজারি চালান জমা দিয়ে পিছনে লেখা দিয়ে ক্লায়েন্ট ভাগ করে তাহলে কাজ কমে যাবে না? সবাই যেটা করে অবশ্যই স্যার। তাহলে এক কোডে জমা দিয়ে কি করলাম, 20 জনেরটা একসাথে কোডে জমা দিয়ে দিলাম, আর ওখানে ব্রেকডাউন দিয়ে দিলাম, ব্যাকলিস্ট দিয়ে দিলাম, তাহলে সুবিধা হলো না? কি বলেন? তাহলে ট্রেজারি জমা দিতে পারবেন? আশা করি পারবেন। তাহলে এইভাবে জমা দেওয়ার পরে নিচে যা দিবেন কি, আমার সকল তথ্য সঠিক, কি দিবেন? আমার সকল তথ্য সঠিক, আমার সকল তথ্য সঠিক, ভুল হলে ক্ষমা করে দিন। না ক্ষমা করা যাবে না, ব্যাট দিবে। ট্রেজারি চালানের জায়গায় ট্রেজারি চালানগুলি অ্যাটাচ করবেন কিনা? ট্রেজারি চালানগুলি অ্যাটাচ করবেন, যে কোনো জমা দিবেন। 6.12 ম্যান্ডেটরি না, যদি উৎসকতন থাকে 6.6 দিতে হবে কিনা বলেন? যদি আপনি উৎসকতনকারী হয়ে থাকেন 6.6 ইস্যু করেন, তাহলে দেওয়া লাগবে কিনা? জি স্যার। আচ্ছা, তারপরে দেখেন কি বলা আছে। এখন অনেকে আছে রিটার্ন আগে জমা দিছিলেন, এখন অনলাইন ক্লাসটা করে শিখলেন, তাহলে সে এনি আদার ডকুমেন্টে অনলাইনে রিটার্নটা দিয়ে দিতে পারেন না? ম্যানুয়াল রিটার্ন দিতে পারেন কিনা বলেন?
নিশ্চয় দিলে যদি জরিমানা আসে তখন ইন্সপেক্টর মহোদয় বা সুভাষ স্যার বলতে পারে যে না লোকটা আগে ম্যানুয়ালিটা জমা দিয়েছিল না দেওয়া দোষী না, এখন অনলাইনে আপডেট করতেছে, তাহলে কি এই নিয়ে আলাদা ডকুমেন্ট দিতে পারেন। 6.10 এখানে দেওয়া লাগে না, 6.10 আলাদা আছে, এটা পরে দেখাবো, এটা ওখানে আলাদাভাবে পূরণ করতে হয়। ডেবিট নোট ক্রেডিট নোট যদি 6.7 আর 8 ইস্যু করেন তাহলে এখানে দিবেন, কি বলেন? 27-এ যদি দেন তাহলে কোথায় দিবেন? এখানে দিবেন। আর 32-এ যদি এটি দেন তাহলে কোথায় দিবেন? এক জায়গায় দিবেন। তাহলে এইভাবে সাবফর্মগুলো পূরণ করতে পারবেন কিনা বলে, অ্যাটাচমেন্ট সহ পারবেন। তারপরে মাঝে মাঝে যদি কাজ করেন সেভ করে রাখবেন, তাহলে ড্রাফটটা সেভ হবে না। আমি করবো না, কারণ এটা আমার পুরান রিটার্ন। তাহলে এরপরে চেক বাই দিবেন না, ভুল আছে কিনা, কি বলেন? জি স্যার। চেক বাই দিয়ে কি করবে, লাস্টে সাবমিট করে দিবেন, তাহলে রিটার্ন সাবমিট। তাহলে বলে 9.1 পুরোটা চিনছেন কিনা সবাই? বলছি 9.1 চিনাইলাম 2 ক্লাস ধরে, চিনছেন কিনা? জি চিনছি স্যার, আবার রিসার্চ করতে হবে ভাই, একটু রিসার্চ করে দেখতে হবে। রিসার্চে তো শেষ নাই বুঝছেন, যতই করিবেন ততই শিখিবেন, কি বলেন? স্যার হাতে কলমে না করলে কিছুই মাথায় থাকবে না। হ্যাঁ বুঝতে পারবো ভাই, আমি তো আমার মন থেকে চেষ্টা করতেছি, বা আপনিও চেষ্টা করেন, আপনিও নিয়ত করেন, ঠিক আছে না? না স্যার অবশ্যই। এখন আপনারা আমার 28 কোটি টাকা দিবেন না, শুনেন, আপনারা আমার 28 কোটি টাকা দিবেন না, কি করবো বলেন? আপনারা দেন, দিলে তো শিখতে পারবেন। আপনারা বিডিসি রে ভাগটাক করে নিয়ে দেন, আমার 28 কোটি টাকা দিয়ে দেন, আমি দাবি ছেড়ে দেবো, সবাই মিলে বিডিসি শেয়ার থাকি না। স্যার এত টাকা দিয়ে কি করবেন স্যার? মানুষের তো ভালো থাকার জন্য, সুখে থাকার জন্য স্যার অল্প কিছু টাকাই যথেষ্ট। ভাই আমি তো সুখে আছি, সুখে তো নাই বলি নাই তো। শুনেন, এই প্রশ্নের উত্তর একজন দিচ্ছেন। শুনেন, সুখ নিজের কাছে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, সুখ নিজের কাছে। আমরা শুনেন, আপনার যদি টাকা দরকার না থাকে তাহলে আপনার টাকাটা আমার দিয়ে দেন না, তাহলে তো যায় কি? আমার ঠিক, আমার খালাতো ভাই, লজিক ঠিক। শুনেন, খালাতো ভাই ইলন মাস্ক, সে বিশ্বের সেরা দুনিয়া, বাংলাদেশে স্টারলিংক কিনতে আসে, তাহলে আমাদের তো কেনা উচিত। তাহলে এরকম তো আমাদের টাকাও তো মানুষের কাছে পড়ে আছে না? জি স্যার, যেমন 28 কোটি টাকা পড়ে আছে। 28 কোটি তো কম হয়ে গেছে, এখন তো আরো বেশি। এতদিন শুধু ব্যাটারি হিসাব বলছি, এখন ট্যাক্সের হিসাবের সাথে ওই ডিম বেচার হিসাব হচ্ছে, ডিম বেচবো, মুরগি বেচবো, চাল বেচবো, ঠিক আছে? এখন এই হিসাব হচ্ছে। স্যার 58 নম্বরটা আপনি বলেন যে ভ্যাটের কোড, যেটা আমার কোম্পানির কোড, সেই কোডে জমা দিব না স্যার? আমি বলি আপনার 9.1 বুঝছেন, আপনি যদি এই 9.1 যে রিটার্ন জমা দিবেন 18 নম্বর করে যে কোডটা, এই কোডে টাকা জমা না দিলে কর্মকর্তা কি বাইনা দিবে বলেন? আপনি আগে তো মানতো, এখন সার্কেল যদি ঠিক না থাকে তাই তো মাইনে নিতে, তাই তো বাইনা না। তাহলে আপনি এই 18 নম্বর কোডে টাকা জমা না দিলে আপনার অ্যাকাউন্ট সেটা জমাই পড়বে না। জি স্যার। জি স্যার, এটা অবশ্যই। আচ্ছা, আজকে আর আগাবো না, 11 বাজে গেছে, আর 19 মিনিট আছে, কোশ্চেন আনসার নেই। তারপরে নেক্সট ক্লাসে ওই যে আমাদের উদাহরণগুলি করাবো। হ্যাঁ, মোটামুটি আলোচনা তো হয়ে গেল। প্রথম সার্ভিসের উদাহরণটা করাবো, ক্লিনিং সার্ভিস। তারপরে একটা করে ওই ক্রয় খাতা, বিক্রয় খাতা থেকে রিটার্ন লাস্ট করবো, ঠিক আছে? এখন বলেন যে কার কি কোশ্চেন? আমার একটা প্রশ্ন আছে স্যার। জি বলেন। স্যার আমার একটা ক্লায়েন্ট স্যার আমার এলাকায়, উনি হার্ডওয়্যারের বিজনেস করে স্যার। ওনার তো আমি স্যার ওই যে 9.1 প্রতি মাসে আমি স্যার 15 তারিখের ভিতরে রিটার্ন জমা দিই। এখন ব্যাট অফিস থেকে স্যার বলতেছে স্যার ওনার 6.1 আর 6.2 করতে। তা আমরা তো সাধারণত স্যার এই জায়গায় যারা এলাকায় দোকানদারি করে তাদের তো এইগুলো খাতা পুরাই বিক্রয় হিসাব তারা করে না। এখন যেহেতু প্রতি মাসে শূন্য রিটার্ন দিয়ে যাচ্ছে আজকে 1 বছর ধরে, এই ক্ষেত্রে স্যার আমি না, এটা তো শুনেন ভাই, আমি একটা কথা বলি, শূন্য রিটার্ন দেন, ব্যবসা ছোট মানুষ, ঠিক আছে, দিন শেষে আমরা বাংলাদেশের নাগরিক তো সবাই, কি বলেন? জি স্যার। আমি কিন্তু খারাপ ব্যাট দেই না, ঠিক আছে? আমি কিন্তু একটা ভালো অ্যামাউন্টের ট্রেজারি দিই। হ্যাঁ, খারাপ দেই না, শুনেন, কিছু ব্যাট আসলে দেওয়া উচিত। হ্যাঁ, একেবারে সবাই যে দিব না, শুনেন, আমি কিছু মনে করেন না। হ্যাঁ, আমার কাছে কয়দিন আগে একটা লোক এসে অনেক বড় বড় কথা বলছে, বলছে কিছু মনে করেন ওইভাবে না, উনিও শুনতে পারে, অনেক বড় বড় কথা বলছে। যাক, আমি বলছি ভাই নিজাম ভাই ব্যাট ফাঁকি দেন, এই দেন, মানুষটা ফাঁকি দিয়ে হেল্প করেন, অনেক কথা বলছে, আমি কিচ্ছু বলি নাই। লাস্টে যা বলি, ভাই ইনকাম ট্যাক্সের এবার টাকা দিচ্ছেন কত সরকার নেই, আপনি যে ফাঁকি দেন উনি বুঝলো কিভাবে? না না না, সবাই তো মনে করে, সবাই তো মনে করে আমরা অ্যাডভাইজার মানে কি ফাঁকি দেই, কি বলেন? না না, আমার মানুষ ফি দেখে না, কিন্তু আমরা যে কাগজ গোছায় দেই, শুনেন, অনেক ব্যবসায়ী আছে ব্যস্ততার কারণে কি কাজ করতে পারে বলেন?
আচ্ছা। আমরা অনেক না স্যার, অনেক ব্যবসায়ী আমার আছে অনেক এরকম। ক্লায়েন্ট আছে জানেন, ওনার ব্যাড ডিপার্টমেন্ট আছে, যে কোনো একটা বিপদে বসে আমাকে প্রতি মাসে ফি দেয় কেন, আমাদের নলেজ সাপোর্ট নেয়, যখন আটকে যায় তখন একটু আশ্বস্ত হয় যে না নিজাম বাইরে দিয়ে আমি একবার উপকার হয়েছি। হ্যাঁ, কখন একটা লোক 2 লাখ টাকা ইসলামি দেয় বুঝেন তো। হ্যাঁ, যখন শোনে যে না ও তথ্যটা সঠিক দেয়, ও আমি ওই লোকের সাথে তর্ক করি, চেয়ারম্যানের সাথে তর্ক করি একটা কোম্পানির, তো শুনেন এরা বেয়াদবি নেয় না, বেয়াদবি নেয় না কেন জানো, আমি জানি দেখে তর্ক করি, কি বুঝছেন। ওরা কিন্তু জি স্যার। আমার শ্রদ্ধা রেখেই বলি যে না স্যার আমি মানতে পারতাছি না, কয় মানেন অসুবিধা কি, আমি কই, না স্যার মানবো না, আপনি ঝামেলা করবেন। তাহলে এই লোকটা তো খুশি হয় আমার প্রতি। শোনেন, এখন এই লোকটাকে আপনি উৎসাহিত করেন ভাই, 1000 করে 1500 করে হলেও তো দেন, এরকম 2,80,000 ভ্যাট নিবন্ধিত লোক, এই যে 28 কোটি টাকার তথ্য বলতেছি, তারা যদি মাসে 1000 টাকা করে দেয় তাহলে সরকার 28 কোটি টাকা পায়। আমার টার্গেট সবাই থেকে আমি 1000 টাকা করে ফি নিব, এই 28 কোটি টাকা লস বললাম। তাহলে আপনি তাকে বলেন অন্তত 1 লাখ টাকা সেলসের উপরে ব্যাট দেন বা 50,000 টাকার উপরে দেন, ওই অনুযায়ী আপনি কিছু আইটেম বিক্রি দেখায় দেন। অন্তত ভাই একটা ডিড ডকুমেন্ট করে হাউস রেন্টের উপরে বা অফিস হ্যাঁ, হাউস রেন্ট না উপরে। শুনেন বস, আমি বলি কোশ্চেন তো আসবেই। আপনি 1 বছর যাবত ইয়া করেন, সরকার 1 টাকা রেভিনিউ পাবে না, অন্তত কোনো মাসে 20,000, কোনো মাসে 50,000 টাকা সেল দেখেন, কিছুটা সরকার পাক, সরকার দেশ চালা, সরকারের তো টাকা দরকার আছে, খালি আমরা সাদে দোষ যে লাভ আছে, সাদা যে চাপে আছে এটা বলতে হইব না। এই যে মনে করেন ওই ভদ্রলোকটা কি বলছে জানেন, ওই ভদ্রলোকের নিজের 100টা ট্যাক্সের ফাইল আছে, সেও অ্যাডভাইজার, সে আজকে মতো ইনকাম ট্যাক্স জমা দেয় নাই। জি স্যার। স্যার এটা আবার কেমন অ্যাডভাইজার? না না, আমার কাছের লোকই, ঠিক আছে। তাহলে বড় বড় কথা বলার আগে তো আমরা নিজেরা ইয়া উচিত। আপনি আমার ট্যাক্স ফাইল এসে দেখেন আমি কয় লাখ টাকা ট্যাক্স দিচ্ছি, আমি কম হলেও দেই না যে এমন না, মোটামুটি আমরা দাঁড়াইতে পারবো, সামনাসামনি দাঁড়াইতে পারবো যে না আমরা ট্যাক্স দিছি, অন্যদের চেয়ে ভালোই দিছি, খারাপ দিই না, ভালোই দিছি, ঠিক আছে। অন্তত অন্তত বলতে পারবো যে আমি কম হলেও দিছি, একেবারে যে 100% দেই না এটা বলদি না, কিন্তু আমি মোটামুটি যা দিছি আমাকে ছেড়ে দিবে সন্তোষজনক, যে এটা ওটা খারাপ দেয় নাই। ট্যাক্স তো আমরা দেই স্যার, কারণ ব্যাংকে যে টাকা থাকে ওটার উপরে ইন্টারেস্ট দিলে তো ওখানে ট্যাক্স তো কাইটাই রাখে, আমরা কিছু না কিছু তো দেই স্যার। না আমি কিছু না মোটামুটি ভালো অ্যামাউন্টে দিছি, ঠিক আছে, যেটা দিছি। স্যার হয়তো আমরা তো মিনিমাম ট্যাক্স হইলে তো দেয়া লাগে স্যার আমাদের। মিনিমাম শুনেন, মিনিমাম না, আমি মিনিমামের কয়েক গুণ দিছি, 10-12 গুণ 20 গুণ বেশি দিছি না স্যার, আপনি দিয়েছেন স্যার, আমরা স্যার অন্তত মিনিমাম ট্যাক্স তাহলে এগুলি মানুষের দোষটা লাভ আছে। এই দেশের লোক বেশিরভাগ লোক সুযোগের অভাবে সৎ, খালি সুযোগটা দিয়ে দেখেন। হ্যাঁ, আর ওই যে নিজের সময় কি জানেন, নিজের সময় উকিল আরেক সময় হাকিম হয়ে যায়, মানে আমি 100% একে নির্দোষ, সবাই খারাপ। তাকে এগুলি বলে আমার অনেকে ওইভাবে নিবে। প্রশ্ন উত্তর বলেন। হ্যাঁ স্যার, এক্সাম এর যে আইটেমগুলো আর কি স্যার, এই আইটেমগুলো স্যার কি কি আইটেম? আচ্ছা দেখেন, আপনি মনে প্রথম ক্লাস মিস করছেন, এই যে আইন আছে না, আইনের পাঠটা নেবেন, নিয়ে প্রথম তফসিল খুলবেন। প্রথম তফসিল দ্বারা সরকার দেখবেন যে আমাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য এবং সেবা অব্যাহতিপ্রাপ্ত করে দিছে। এছাড়াও বিভিন্ন সময় এসআরও, জিও, এসও দ্বারাও কি অব্যাহতি। তাহলে প্রথম দেখেন প্রথম তফসিল আছে কিনা, তারপরে এই যে এসআরও খুলবেন, এসআরও খুলে এই যে লাস্টে দেখবেন, এই যে এসআরও পিছনে এখানে লাস্টে দেখবেন এই যে অব্যাহতি 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 লেখা থাকে, এইভাবে ইয়ে করবেন, তাহলে এই এক্সাম ডেটগুলি পেয়ে যাবেন। আর প্রথম দ্বিতীয় ক্লাসে ভিডিও দেখেন। স্যার ট্রেডিং ব্যবসায়ী হিসেবে কি অব্যাহতি পণ্য বিক্রি করা যাবে? বুঝি নাই। এটা তো যোগানদার লেখা থাকে। না না, যোগানদার হিসেবেও তো অব্যাহতি আছে, যেমন এই যে ভাঙ্গা প্লাস্টিকের টুকরা সরবরাহ, হাড়ের গুঁড়া সরবরাহ, স্ক্র্যাপ অ্যালুমিনিয়াম সরবরাহ, তাহলে অব্যাহতি পাবেন। যোগানদার হিসেবে যদি অব্যাহতি দেওয়া থাকে। জি, এই যোগানদারের যে জিনিসটা, যে কাছে ভাঙ্গা টুকরা, এটাই আমি ট্রেডার হিসেবে কিনা যদি বিক্রি করি, সেক্ষেত্রে কি অব্যাহতি পাবো? না না, বুঝেন, সেটা যোগানদার হিসেবে অব্যাহতি। এখন আপনি যদি কিনে কোনো লিমিটেড কোম্পানিকে সাপ্লাই দেন তাহলে অব্যাহতি। এখন আপনি দেখতে হবে ব্যবসায়ী হিসেবে অব্যাহতি আছে কিনা, বুঝেন নাই? তাহলে আপনি ব্যবসায়ী হিসেবে ব্যস্ত, শোনেন বস, ব্যবসায়ী হিসেবে ব্যস্তলেও আপনি ওইটা রিটার্ন করার সময় ওইভাবে প্ল্যানিং করে নেন যে আমি ওই উষ্ণকর্তনকারী ছাড়া বেচি না। কারণ আপনি তো ভাঙা কাছের টুকরা তো আসলেও খুচরা ব্যবসায় বেচতে পারবেন, আপনি তো ফ্যাক্টরির কাছে ব্যস্ত হবে না স্যার, এটা সম্ভব না, এটা তো ম্যানুফ্যাকচারিং কোম্পানি। তাহলে আপনার তাহলে ওইভাবে লজিকই দেন যে সবাই ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি, কিন্তু এরা চালান দেয় না। হ্যাঁ এটাই স্যার, এই ক্লিয়ার স্যার, ঠিক আছে। ওই ব্রেন আমার দেয় না, আমি কি করব স্যার? চেষ্টা করতেছি কিন্তু দেয় না, কি করবেন? ঠিক আছে স্যার, আরেকটা বিষয়, জি আরেকটা বিষয় আমার জানার স্যার,
লোকালি ফেব্রিক কিনে যেমন জিন্সের প্যান্ট তৈরি করে আর কি, জিন্সের প্যান্ট তৈরি করে আবার লোকাল মার্কেটে বিক্রি করবে। উনি কি ট্রেডিং হিসেবে কি 7.5% এই প্র্যাকটিসটা? না উনি তৈরি পোশাক, কি বলেন, উনি তৈরি পোশাক নিজস্ব ব্র্যান্ড বা তো ম্যানুফ্যাকচারার হয়ে যাচ্ছে বস। আমি বলি আচ্ছা ম্যানুফ্যাকচারার হইলো বাংলাদেশে যে তৈরি পোশাক, শুনেন, অন্যের কারখানা থেকে তৈরি করে স্যার। না আমি বলি নিজে না, বাংলাদেশে তৈরি পোশাক এখন কি 10% করছে? আগে 7.5 ছিল, এটা ইদানিং কত করছে? 10%। এখন বোঝেন, আপনি মনে করেন এই যে রিসম্যান বলেন, দর্জি বাড়ি বলেন, হ্যাঁ কালো সাদা এরকম যে বাংলা মেলা যা আছে সবার ব্যাট এখন 10% কিনা বলেন। এখন যদি কেউ যদি চায় অ্যামাউন্ট, কেউ যদি চায় যে আমি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করবো, তাহলে তার জন্য চয়েস দুইটা, হয় আপনি রেয়াত নিয়ে 15% প্র্যাকটিস করেন, অথবা কি করেন 10% দেন। এখন এই আমাদের এই ভাই যদি কেনার সময় চালান না পায়, সেই 10% প্র্যাকটিস করবে, কেনার ব্যাটটা দিয়ে দিবে, কি বলেন, অথবা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করতে পারে। ওনার জন্য চয়েস দুইটা। ওনার ব্যাট কিন্তু দুই জায়গায়, কেনার ব্যাট, বেচার ব্যাট। কেনার সময়ও 10%, বেচার সময় কি 10% মাথায় রাখেন। আবার যদি উনি লিমিটেড কোম্পানি হয়, আবার যদি উনি দোকানদার হিসেবে কাপড় কিনে, তাহলে 10% না, কি বলেন? ওনার কোম্পানি লিমিটেড হয় 10%, আবার তৈরি পোশাক বেচার সময় 10% নেবে, চিন্তা করেন। বুঝতে পারছি। জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, আর কারো কোশ্চেন আছে বলেন। আচ্ছা, কোশ্চেন না থাকলে শেষ করে দিই। আর আপনাদের 28 যারা সাথে সাথে থাকার প্ল্যান, হ্যাঁ আমি বলি, আমি কিন্তু ক্লাসের পরে কি ফোন দিব আমি দিয়ে, শোনেন আমি বলি, আমি আমার জায়গায় সিরিয়াস। আমি 2015 সাল থেকে শুরু করছি, 2015 ডিসেম্বর, এই যে এখন ব্যাট নিয়ে কোন জায়গায় আছি, আমি কিন্তু ঠান্ডা মাথার লোক। ডোর টু ডোর শুরু করছি 2 বছর আগে। 1 বছর তো মনে করেন ফান্ড অ্যারেঞ্জ করতে চলে গেছে, টিন গেলাম। আরেক বছর তো ওই যে মনে করেন এখন প্রতিদিন 3টা করে অর্ডার পাই, কিন্তু আমরা রেটে কুলাইতে পারতেছি না, আমাদের ওখানে ওয়ার হাউস দেওয়া হয় না, আরেকজনের সাথে শেয়ার করি, তো ওই জন্য প্রফিট মার্জিনটা বেশি থাকে না। কিন্তু আমরা কিন্তু রাস্তা পাইছি। তারপরে এই যে পরে আস্তে আস্তে এগ্রিকালচার, এটা আরও 6 মাস যাবে, 1টা 2টা করে টেস্টিং করবো, শিখবো। তারপরে আমি কিন্তু সারা ঠান্ডা মাথার লোক, আমি ওই করা নাই। আর যারা অসুবিধা নেই, আরও 1 বছর অবজারভেশন করেন, 1 বছর পর আইসেন, কিন্তু টাকা আপনারা দিবেন, এটাই যে কথা। 28 কোটি আমি নিবই। জি স্যার, ইনশাআল্লাহ। না, এটা কনফিডেন্স, কি বলেন, কনফিডেন্স। আপনারা থাকেন, থাকে স্টাডি করেন, যে অনেকে মাথায় তো মনে হচ্ছে টাকা নিয়ে আবার আমেরিকা চলে যায় কিনা, অসুবিধা নেই, থাকেন, দেখেন জায়গা জমি না, সিস্টেম লিখে দিব, মনে অসুবিধা কি, ব্যবসা করবো না, অসুবিধা নাই। তাহলে আর কারো কোশ্চেন না থাকলে শেষ করি। স্যার একটা আবেদন ছিল। বলেন। যদি স্যার ট্রেনিংটা আপনি ফিজিক্যালি আপনি না করাইতে পারেন, আপনি তত্ত্বাবধানে অন্য কাউকে থেকে করাইতে পারেন। আমি বলি শুনেন, আমি বলি বুঝেন, আজকে সন্ধ্যার সময় একটা ভিডিও দেখতেছিলাম, ওই যে বিক্রয় বন্ধু রাজীব ভাই, হ্যাঁ একটা জিনিস, আমি এই যে রাত 10:30টার মধ্যে এই ঠান্ডা নিয়ে গলা ঠান্ডা লেগে হচ্ছে, ব্লেজার পরে কিন্তু ক্লাস করাইতেছি, এই মহব্বত কার থাকবে বলেন কারো? আমি যে 18টা ক্লাস করাইলাম, কিছু মনে করেন না, অন্যভাবে নিয়ে না। আর যারা সার্টিফিকেট নিতে চান, টাকা দিয়ে করেন, ওই 100 টাকা কি আসছিল, নাহলে কিন্তু সার্টিফিকেট করবে না পরে, কারণ সিগনেচার তো একবার করতে হয়। আচ্ছা দেখেন, আমি যে আপনার ক্লাস করাইছি, এই যে আজকে কন্টেন্টটা রেডি করছি, আপনি মনে করেন চালানগুলো লিখতে সময় লাগছে না? এই খাতাগুলো রেডি সময় লাগছে। আমি ফ্রি করছি, আমার দরকার ছিল এটা করার, কেন করি নাই? এই যে আপনাদের 100 লোকের সাথে একটা মহব্বত তৈরি হলো, হলো, এখানে আমার 2টা ক্লায়েন্ট আসবে, ঠিক আছে? তাহলে এই মহব্বতটা কয়জনের আছে বলেন? তাহলে আপনি যে সাপোর্ট দিয়েছেন স্যার, হ্যাঁ এইটাই দেখলাম স্যার, ফেসবুকে আছে একটা অ্যাড দেখলাম যে 4000 টাকা ওনারা কোর্স ফি নেবে। সেম মানে কাছাকাছি একটা কোর্স। আরে যায় দেখেন, আমার স্টুডেন্ট ঘুরে ফিরে দেন, আমার স্টুডেন্ট, ঠিক আছে? ঘুরে ফিরে তদন্ত করে দেখেন, পারপেচুয়াল আর নাম দরকার না রে ভাই, নাম দরকার নাই তো, নাম দরকার। শুনেন, আপনারা স্টাডি করেন, হ্যাঁ স্টাডি করলে দেখবেন যে গেছিলাম স্যার, ওইখানে পছন্দ হয় নাই স্যার, আমি বলি স্টাডি করবেন। হ্যাঁ স্যার, সোয়াগ করাবে, একটা কোর্স করাবে স্যার, নাম বলবো না স্যার, সে আমার নক করেছে স্যার, 4500 টাকা চাইছে স্যার। আমার বলতেছে কি স্যার, আপনি কি ক্লাস করবেন? আমি 4500 টাকা শুনে বললাম না স্যার। আমি বললাম যে না, আমি এখন করবো না, আমি ঢাকার বাইরে আছি, স্যার আস্তে করে করে দিছি। না আমি বলি শুনেন, প্রথম হইলো আপনি দেখবেন যে এই যে একটা খাবারের দোকান, আমি এগুলি করি, আমার স্যার বলছে কি জানেন, মানুষকে ছোট 2 ভাবে করতে পারেন। একটা হইলো তাকে ছোট কইরা, বুঝছেন নাই? মনে করেন এই একটা দাগ, এটা ছোট করতে পারি কি, কাটা করতে পারি না, আর একটা করতে পারি তার চেয়ে আমি বড় হইয়া, আমি ওই নীতিতে বিশ্বাসী।
হ্যাঁ আমি মন প্রাণে ক্লাস করাই, আপনাদের মধ্যে দুজন যে নতুন করে ট্রেনিং শুরু করে দেন, নিজাম ভাইয়ের আদলে ব্যাট ট্রেনিং, হ্যাঁ কোনো সমস্যা নাই। আমি নতুন একটা কনসেপ্ট নিয়ে আসবো, জীবনমুখী ব্যাট ট্রেনিং করেন কপি, বুঝেন নাই? আমি ওই নীতির লোক, আপনারা যা ইয়া করেন, কারণ আমার হাতের এটা আবিষ্কার। হ্যাঁ যতই রান্না বান্না যত যাই হোক কনসেপ্ট ইয়ে থাকে আমার মাথা থেকে, যেটা শুনেন আমার মাথাতে এরকম আছে, প্রত্যেকটা সেক্টর ধরে একটা করে উদাহরণ করাবো। মনে করেন ফার্নিচারের একটা উদাহরণ, ক্লিনিং কোম্পানির একটা উদাহরণ, তারপরে রেস্টুরেন্টের একটা উদাহরণ, এইভাবে সব সেক্টর যদি আমি একটা করে উদাহরণ করাই তাহলে বাংলাদেশের ট্রেনিং করাতে পারবো? বলেন না স্যার, আর আপনার ট্রেনিং গুলো ইউনিক আর না, ওই হানিফ সংকেতের মতো যে এই প্রতি সপ্তাহে একটা করে উদাহরণ করালাম, নেক্সট 5 বছর ধরে করাবো। আপনারা খালি ফেসবুকে লিখবেন যে এখন থেকে ফটোগ্রাফের উপরে একটা ওই যে স্টুডিও আছে না, ফুজি কালার ল্যাব, এটার একটা রিটার্ন করায় দেন। একজন লিখলেন রেন্টেকার একটা রিটার্ন করায় দেন, একজন লিখলেন যে ক্লিনিক কোম্পানি একটা রিটার্ন করে দেন, একজন লিখলেন মিষ্টির দোকানদার একটা রিটার্ন করে দেন। তাহলে আমার মাথায় তো এই কনসেপ্টটা মোটামুটি আপনাদের দোয়া এতটুকু ক্লিয়ার হয়ে গেছে। তো সবাই কি পারবে নাকি বলেন? পারবে না তো, তাহলে এত সহজ না জিনিসটা। একজন যদি বলে যে আপনার ভিতরে যে আন্তরিকতা আছে সবার ভিতরে তো সেই জিনিসটা নেই। আমাদের কাছে নাম মাত্র 100 টাকা, এটা কোনো বিষয় না। না টাকা না নিলে টাকা না নিলে কি হতো জানেন? 2000 লোক রেজিস্ট্রেশন করতো, তাহলে ক্লাসের জন্য 100 জন আসে নাই, তাহলে আমরা বলেন সঠিক লোকটা কি সুযোগ পাইতেন? অবশ্যই স্যার, অবশ্যই ওই 100 টাকার কারণে কি হয়েছে, ফ্রিরা 278 মতো ছিল স্যার। আমি প্রথম যে ক্লাস তো অ্যাটেন্ড করতে পারি নাই, মানে ঢুকতেই পারি নাই, পরে লাস্টে তো আমাকে ক্লাস পরে নেওয়া হইছে। আবার একটা হইতে পারে যে অনেকে ভিডিও পাইতেছে, হয়তো ক্লাস করে না নাই, পরে ভিডিওটা দেখবে, আর দেখা হইব না, শিখা হইব না। ঠিক আছে, সেটা ঠিক আছে স্যার, লাইভ তো লাইভই স্যার। শুনেন, আপনি এইভাবে চিন্তা করেন, আপনি জীবন থেকে 36 ঘন্টা আপনি ইনভেস্ট করছেন, এটা চিন্তা করেন। এই 36 ঘন্টাতে আপনি 10টা লাইন শিখছেন, এটা কাজে লাগবে, মূল্য হয়ে গেছে। যত কথাই স্যার, আমরা যারা ফিশার আমাদের জন্য অনেক অনেক হেল্প হয়েছে স্যার। আমি ব্যাটের খুব বিদ্যুৎ ছিলাম, আমি একটা কোম্পানিতে 3 মাসে জয়েন করছি। এখন স্যার আপনার এই ক্লাসগুলো কইরা আমি অনেকটাই নিজেকে, এখন আপনি বলি শুনেন, আপনি মনে করবেন বয়সে বড় তো হইতেই পারি, যে আপনার সামনে একজন ইয়ে আছে, আপনি আমার কথা চিন্তা করে কোম্পানিতে মন দিয়ে কাজ করেন, খালি মাথায় রাখবেন যদি জীবনে সুযোগ পান আমার 2 লাখ টাকা ফি পাওয়া দিবেন। এটা হলো আমি তো স্যার আবদার। 3 মাস ধরে স্যার 6.3 আর 6.2 এগুলা করতেছি। আমার রিটার্ন দেখতেছি, কিন্তু বাট আমাকে এখনো কিছু দেয় না। আপনি কি শুনেন আমি বলি, আপনি কি বলছি, আপনি মনে করবেন আমার সাথে তো ট্রেনিং করছেন, মানে একটা রিলেশন আছে, সবাই সুযোগ করে ফোন দিবেন। আপনি জানবেন যে আপনার ফোন দেওয়ার একটা জায়গা আছে, যে আমি একজনের কাছে ট্রেনিং করছি, এই লোকটা সুযোগ সুবিধা করে ফোন দিলে উনি আমার উত্তর দিবে, সামাজিকতা বলতে আমাকে জানাবে। এখন এটা খুশি করার জন্য জীবনে আমি একবার একটা কনসালটেন্সি পাওয়া দেবো, আপনার কোম্পানি হইতে পারে, আপনি একদিন 10 বছর পরেও তো পাওয়া দিতে পারেন। কি বলেন? নিয়ত করেন খালি। আমার এক ছাত্র, আমি বলি শুনেন, কুমিল্লা স্যার আমার অফিসের সামনে দিয়েই যান স্যার। না এটাই তো বলছি, ইনশাআল্লাহ। শুনেন, আমি বলি আমার এক ছাত্র আমাকে ইয়া করে দিছে, হ্যাঁ আমি এমন একটা ফি পাইছি যে টাকা দিয়ে একটা গাড়ি কিনতে পারছি, তাহলে বোঝেন, তাহলে এটাই তো ইনকাম, ঠিক না? তাহলে তার কি লাগে যে আপনি 5 বছর পরে সুযোগ করাই দিবেন। হ্যাঁ, এই যে ডোর টু ডোর, অসুবিধা নাই, কনসালটেন্সি পারেন না, আপনার কোম্পানির ডোর টু ডোর পুরো আইনা দেন, অফারের অবশ্যই কোনো সমস্যা নাই, এটা কোনো ব্যাপারই না, খালি নিয়োগ করেন। কিন্তু আমি এখন বলতে চাচ্ছি না স্যার, আসলে প্রবলেম আর কি, পার্সোনালি বলেন সব। শুনেন, বলার দরকার নাই তো। শুনেন, আমি কি ছোট ছোট কোম্পানির সাথে কাজ করছি, আমি এসটিএস এর সাথে কাজ করছি, রুমি আপনাদের সাথে কাজ করছি, রিসপেনের সাথে করছি, মুন্নুর সাথে করছি, তাহলে আর বলবো র্যাক্সের সাথে করছি, হ্যাঁ বলে আর বলবো নাকি? বলেন স্যার আমি ওই যে আপনাকে একদিন ফোন দিছিলাম স্যার, ওই যে ওনারা কি আপনারা পরে যোগাযোগ করেছিল স্যার? ওই এক ব্যারিস্টার থেকে এক ম্যাডাম ফোন দিছিল, ওইটা বলছিলেন? জি স্যার, জি স্যার। হ্যাঁ, উনি বলছে যে নাম্বার নিছে, পরে হয়তো ওই দেশে আসতে যোগাযোগ করবে। আচ্ছা, সবাই ভালো থাকবেন। আসলে তাহলে আমি একটা কথা বলে দিই, আমাদের এখানেও কিন্তু অনেক মামলা আসে, বুঝছেন, মামলা আসে, হিয়ারিং তো আমরা আপিলাত বন্ধ করি, আমি তো আর অ্যাডভোকেট না, বুঝেন, কারণ অনেক মামলা কিন্তু আপিলাতের পরেও রায় হয় না, খেয়াল করেন। এখন আপনাদের মধ্যে, যেহেতু আমি ক্লাসে আসি বলে দিই, আপনাদের মধ্যে আমার কাছে যদি কেউ থাকেন যে আমাদের সাথে, যেমন ট্যাক্সের কাজ একজন করে অ্যাসোসিয়েট হিসাবে, আমার সাথে সবগুলি মামলা আপনি আপিলাতে আমাদের হয়ে কাজ করবেন, এবং আমাদের সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ের পর্যায়ে, যে অনেকে আছে না যে এক কেসে 5 লাখ টাকা চায়, এরকম না নিয়ে সব কাজে আপনি করবেন,
আমরা এবারে সব কাজ আপনাকে দিয়ে দেবো, মানে একটা নির্দিষ্ট লেভেলের পরে আমাদেরই আপনি একটা পার্ট হয়ে যাবেন। সহনীয় মাত্রায় যদি ফি নিতে রাজি হন তাহলে যোগাযোগ করেন, ঠিক আছে? ঠিক আছে, মানে হাইকোর্টের পার্টটা দেখবেন, আপিলাত তো আমরা করি, আপনার সাথে থেকে শিখেন, আমাদের আপত্তি নাই। মেরিট আমি বুঝাই দিব, ব্যাটের যে মেরিটটা যেটা আছে আমি সব বুঝাই দিব ব্যাটের পার্টটা। কিন্তু যেহেতু আমি অ্যাডভোকেট না, আমি হাইকোর্টে তো যাইতে পারি না। যদি আমার কাছের মধ্যে যে করতে চান, হ্যাঁ, তাহলে যোগাযোগ করেন। কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে যে লেভেল অনুযায়ী ফি নেবেন। এখন অনেকে এত ফি নেয় যে ক্লায়েন্ট অ্যাফোর্ড করতে পারে না, ঠিক আছে? তাহলে আমাদের সবগুলি কাজে আমরা তাকে দিয়ে দিব, ঠিক আছে? এভাবে ইয়ে করেন। কয়েকজন আসছিল তাদের ফিটা অনেক বেশি, সে এক কাজেই 5 লাখ টাকা ফি চায়, তাহলে ওটা তো আর মনে হয় সবাই অ্যাফোর্ড করতে পারে না। আর সবগুলি তো 5 লাখ টাকার কিছু না, কি বলেন? ঠিক আছে, ওরকম যদি হয় তাহলে কেউ যোগাযোগ করেন। হ্যাঁ, যারা ওই যে স্টে করতে পারবেন, ইয়ে করতে পারবেন এগুলি। তাহলে আজকে আমরা শেষ করি। হ্যাঁ, জি স্যার, শেষ করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কথা বলছি, বাইরে কথা বলছি, এগুলি কেউ মনে নিয়েন না। সবাই ভালো থাকেন, কথা হবে। না, ইনশাআল্লাহ স্যার। তার ভুল থেকেই তো অনেক কিছু শিক্ষা পাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে, ভুল করব, শিখবো নতুন করে। তাহলে নেক্সট ক্লাসে কিন্তু আমরা ইয়া করা উদাহরণ করাবো। হ্যাঁ, নেক্সট ক্লাসে আশা করেন। আচ্ছা, এক্সিকিউটিভ লেভেল স্যার। আসসালামু আলাইকুম স্যার।